11টা আইডি সেট আপ পাইলাম। আর একটা ঘটনা হলো, প্রতিদিন ট্রেনিং এর মধ্যে ফলো আপের মধ্যে একটা জিনিস বলা হয়, আপনি যার সাথে যাবেন আপনার পোশাক, আপনার কাপড়, আপনার সবকিছু ভালো হতে হবে। তো আমি ওই দিন আমার এক মেম্বারের কাছে যাইতেছিলাম, তো হঠাৎ আমার জুতাটা একটু ময়লা। তো আমি চিন্তা করলাম, এখন জুতাটা যদি কালি করি তো আমার 50টা টাকা লাগবে। তো আমি কি করলাম, এই 50টা টাকা আমি জুতা কালি না কইরা এই 50টা টাকা আমি গরিবদের মাঝে দিয়ে দিলাম, যে এর উসিলায় যেন আল্লাহ পাক তাকে ওই ক্রস মার্কেটে নিয়ে আসে। তা আলহামদুলিল্লাহ ওই দিন কথা বলার সাথে সাথে, যখন ওনার সাথে ক্লোজিং করলাম, উনি সাথে সাথে আমার কথা বলার পরেই উনি 13টা আইডি কনফার্ম করে নিলেন। তা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে অশেষ রহমত চেয়ে। আর সবচেয়ে বড় কথা হলো, আমাকে যিনি সব সময় সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমার পাশে সব সময় আমার গার্জিয়ানের মতন সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমার সিনিয়র স্যার আব্বাসুদ্দিন স্যার, এবং আমার বড় ভাই মোহাম্মদুল্লাহ বাবলু উত্তরা। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবার সাথে থেকে মনে প্রাণে সব সময় মিটিং এ অ্যাটেন্ড করে আমি সর্বোচ্চ সফলতা অর্জন করতে পারি, সাথে আমার টিম মেম্বারদেরকে নিয়ে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। রবিউল আলম ভাইয়ের জন্য আমরা সবাই লাভ রেখ দেই। কারণ দেখেন, উনি ওনার জায়গা থেকে আজকে চেষ্টা করছে বিধায় কিন্তু সফল হয়েছে। কারণ উনি কন্টিনিউ কিন্তু সকালে যে আমাদের ট্রেনিং সেশনটা হয় আর আমাদের লিডারদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়েই কিন্তু এই ট্রেনিং সেশনটা হচ্ছে। তাহলে আমরা যদি এখানে কন্টিনিউ এই ট্রেনিং সেশনটা করে থাকি বা আমাদের অ্যাসোসিয়েট যদি বলে থাকি যে আমরা এখান থেকে ট্রেনিং নিলে ভালো কিছু শিখতে পারবো, সেটা আরেক জেলায় মানে আরেক জায়গায় যে এটা অ্যাপ্লাই করতে পারবো, তাহলে আমাদের জন্য কিন্তু সৌভাগ্য বয়ে নিয়ে আসবে। ধন্যবাদ ভাইয়া, ভালো থাকেন, আপনার জন্য দোয়া করি পরবর্তী পজিশন গুলো অ্যাচিভ করেন। আমি এই মুহূর্তে চলে যাব ফরহাদ মাহমুদ। ফরহাদ মাহমুদ ভাই, আপনি কোন র্যাঙ্ক অ্যাচিভ করছেন এবং কার টিমে আছেন, একটু কন্টিনিউ জানান আমাদের। আপনাকে আনমিউটের অপশন দেওয়া হয়েছে, আপনি কথা বলুন। হ্যালো। জি হ্যালো, আপনাকে শুনতে পাচ্ছেন? জি জি কন্টিনিউ। আচ্ছা, আমি আসলে অনেকবার ট্রাই করছি এখানে ঢোকার জন্য, কিন্তু আমি আসলে সিস্টেম গুলো বুঝতাম না। তো তো আমার ছেলে জুমে আমাকে অ্যাড করার পরে আজকে ঢুকতে পারলাম। প্রথমে আল্লাহর কাছে শুকরানা করছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ফার্স্টলি আমি ওই যে আশরাফ আলী ভাইকে থ্যাঙ্কস দিচ্ছি, যে ওনার কোরআন তেলাওয়াতটা আসলে এক্সেলেন্ট হয়েছে আজকে, খুব মনোমুগ্ধকর। আমি কয়েকদিন মিটিং করতেছি। তো যাই হোক, আমি গত 6 তারিখে আমি র্যাঙ্ক অর্জন করি ম্যানেজার, হ্যাঁ, ঠিক আছে। বাট আমি অনেক আগে আপনাদের বট আলফাতে ইনভেস্ট করি। এটা এটা হচ্ছে আপনার 4 আগস্ট 2000 আগস্ট তারিখে, আপনার 24 সালে আর কি, ঠিক আছে। হুম। তো যাই হোক, টিল নাও আমি গত 6 তারিখে ম্যানেজার অর্জন করছি। আহ, আমি চেষ্টা করতেছি। এখন আমি আমি ইনভেস্টর ছিলাম, কিন্তু এখন জাস্ট আমি আমার কিছু জিনিস যদি সময় দেন আমি বলবো আর কি, হ্যাঁ, ঠিক আছে। তো জি, শুরু থেকে হ্যাঁ, আমি একটু কথা বলি ভাইয়া। কারণ জি, এটা হচ্ছে আমাদের ট্রেনিং সেশন, আপনি সংক্ষিপ্ত ভাবে একটু শেষ করেন, কারণ আমাদের যেহেতু সফলতার 11টা ধাপ নিয়ে কথা হবে, একটু টাইমিং এর ব্যাপার আছে, এটিকে অবশ্যই খেয়াল রাখেন। আপনি 2 মিনিটের ভিতরে শেষ করে দেন প্লিজ। আচ্ছা। এখন এখানে আমি যেসব বেনিফিট গুলো অর্জন করছি সেগুলো আমি আর বলবো না তাহলে, ঠিক আছে। আপনাদের ট্রেনিং সেশনটা যে 11টা স্টেপ, এটাই আপনারা এক্সপ্লেন করেন, এটা একটু শিখি, ঠিক আছে। তবে প্রশ্ন উত্তর পড়বে, আমি কিছু কথা আছে আমি বলবো না, হ্যাঁ, ঠিক আছে আপা, ঠিক আছে। ইউ ওকে, ইউ প্রসিড ইউর মিটিং, হ্যাঁ, ঠিক আছে। ওকে। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ, অসংখ্য জি, ধন্যবাদ আমাদের এটা বোঝার জন্য। জি, এবং আপনি আমাদের সাথে লেগে থাকেন, পরবর্তীতে সাকসেস গুলা সব আপনার জন্য। জি। তো নিজে থেকে মিউট হয়ে যান ভাইয়া। নাজমা আক্তার আপু, আপনাকে কংগ্রেচুলেশন, কারণ আপনার বিষয়টা কালকে আমি দেখছি, আমার খুবই ভালো লাগছে। এবং আপনাকে আমি আরেকজনকেও দেখাইছি, দেখেন যে একটা মেয়ে মানুষ হয়েও কিন্তু এখান থেকে সাকসেস কিছু করা যায়। যে আপু, আপনাকে আমি আনমিউটের অপশন দিচ্ছি, আপনি একটু কন্টিনিউ করেন প্লিজ। জি আপু, কথা বলুন। আচ্ছা, হয়তো বা ওনার নেট ইস্যু। তো আমি এই মুহূর্তে চলে যাব আমাদের সফলতার 11টা ধাপ, যেটা নিয়ে আমাদের কথা আজকে। এবং আমাদের না শিখলেই না, আমরা না বুঝলেই না। নাজমা আপু অবশ্য আনমিউট হয়ে রয়েছে। নাজমা আপু, আপনি কি কথা বলতে পারবেন? 2 মিনিট যদি আমাদের মাঝে শেয়ার করতেন। আচ্ছা, সরি।
আসসালামু আলাইকুম। হ্যাঁ, সাফল্য আপু আসলেই হয়তোবা ওনার নেট ইস্যু, আমরা পরবর্তীতে দরকার হয় শুনে নেব। তো এখন আমি এই মুহূর্তে আর দেরি করব না, কারণ যেহেতু আমাদের অনেক সময় কিন্তু পেরিয়ে গেছে। কারণ দেখেন, সফলতার গল্প কিন্তু সবাই শোনাতে চায়, এবং সফল যারা হবে তারাই কিন্তু তাদের যে সফলতার গল্প সেটা কিন্তু অবশ্যই আমাদের শোনাবে। আর এই শোনার মধ্য দিয়েই কিন্তু আরেকজনের মানে হিংসা বলেন বা প্রতিহিংসা বলেন বা ভালো লাগা বলেন সবটাই কিন্তু তৈরি হয়। কারণ আজকে যে পজিশন অ্যাচিভ করছে, পরবর্তীতে তার মুখের গল্প শুনে সেও কিন্তু তার ভিতরে একটা কনফিডেন্স নিয়ে আসবে যে পরবর্তীতে আমাকেও এইটাই করতে হবে এবং আমি এখান থেকে সফল হব ইনশাল্লাহ। আচ্ছা, নাজমা আপু একটু ট্রাই করছে, আমরা ওনাকে একটু সুযোগ দিই যেহেতু উনি কথা বলতে চাচ্ছে। নাজমা আপু, আপনি দরকার হয় আমাদের প্রশ্ন যখন নেওয়া হবে তখন একটু কথা বলেন, আপনাকে আর সুযোগ দিতে পারছি না, সরি। কারণ আমি এই মুহূর্তে চলে যাব আমাদের অভিজিৎ গৌড় স্যারের কাছে, কারণ উনি আমাদের 11টা সফলতার 11টা ধাপ নিয়ে কথা বলবেন, এই জন্য আমাদের সময়ের ব্যাপার আছে, সব দিকে আমাদের মেনটেন করে চলতে হবে। জি স্যার, আপনাকে কন্টিনিউ করার জন্য অনুরোধ করা হচ্ছে। মাইক্রোফোনে জিওর। জি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ শেফালি ম্যাডাম। আপনাকে আমাকে কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি জি স্যার, কন্টিনিউ। ওকে। তো সকাল থেকে আজকের সেশনটা উপভোগ করছিলাম। শুরুতে ধন্যবাদ জানাই সৃষ্টিকর্তার দরবারে, কারণ প্রতিদিনের ন্যায় আজকে আমরা আবার সবাই একটি সুন্দর সকালে একত্রিত হতে পেরেছি। আর সকাল থেকে আমাদের গৌতম হালদার স্যার, রুবেল মোল্লা ভাই, তারপর আমাদের সুমাইয়া ফাতিমা ম্যাডাম, এবং চমৎকার ভাবে যিনি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করলেন আশরাফ আলী ভাই, সর্বশেষ আমাদের আজকে যিনি অ্যাঙ্করিং করছেন শেফালি ম্যাডাম, সবাইকে ধন্যবাদ জানাই, কারণ তাদের সহযোগিতায় সুন্দর একটি অনুষ্ঠান শুরু হয়েছে। তো যাই হোক, আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করছি, আমাকে একটু সহযোগিতা করবেন যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। স্ক্রিনটা দেখাচ্ছে না ভাইয়া, আচ্ছা, স্ক্রিনটা দেখাচ্ছে না, ক্লিয়ার না। উনি শেয়ার এখনো করে নাই, শেয়ার করলে দেখা যাবে ইনশাল্লাহ। হয়তো বা আমার আমাদের স্ক্রিনটা কি এখন এখন দেখা যাচ্ছে? না না ভাইয়া, দেখা যায় না তো। আমরা ধৈর্য ধরে একটু স্যারকে সময় দিব, আচ্ছা, যেহেতু আমাদের একটু সময় নিয়ে বাংলাদেশে নিচ্ছি প্লিজ। না স্যার, দেখা যায় না। বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণ নেটের সমস্যা, যার কারণে কিন্তু এই সমস্যাগুলো আমাদের ফেস করতে হয়। টেকনিক্যালি সমস্যাগুলো কিন্তু আরো বেশি আমাদের। তো আমরা ধৈর্যচ্যুত হব না, ধৈর্য ধরে বসে থাকবো এবং আমাদের স্যার আমাদের মাঝে অবশ্যই আমাদের দিক নির্দেশনা নিয়ে কথা বলবেন। স্ক্রিনটা শেয়ার হচ্ছে না মনে হয় তো। জি, স্যারকে কেউ হেল্প করবেন একটু, যে উনি কিভাবে কি করবে যদি একটু। জি জি। ওকে, ঠিক আছে এখন। জি এখন কি দেখা যাচ্ছে? জি জি, আপনি চেষ্টা করেন। ঠিক আছে। যাই হোক, আহ, আজকে আমরা চমৎকার একটি সেশন নিয়ে আলোচনা করব প্রতিদিনের ন্যায়। আমাদের ব্যবসা আমরা করতেছি সবাই, আসলে আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মার্কেটিয়ার, আমরা মার্কেটিং এক্সিকিউটিভ। আর সফলতার জন্য আমরা অনেক কিছুই করে থাকি, কিন্তু সফলতার জন্য আমাদের আহ, কিছু কিছু ধাপ আছে যেগুলো না মানলেই নয়, যেগুলো আমাদের অবশ্যই মানতে হবে। তো এরকমই একটি বিষয় হচ্ছে 11 স্টেপ টু সাকসেস। আসলে এটা 11টি ধাপ কেন বলা হয়েছে, এর পিছনে কিছু কারণ আছে। দেখেন, আজ পর্যন্ত পৃথিবীতে যতগুলো মানুষই সফল হয়েছে প্রত্যেকেরই কিন্তু কোনো না কোনো একটা প্রসিডিউর মেনটেন করতে হয়েছে। ঠিক আছে? এমনি এমনি কিন্তু কেউই সফল হয়নি। যারা সফল হয়েছে তাদের কিন্তু ইতিহাস বা তাদের সফলতার পেছনের গল্পগুলো যদি আমরা পড়ে থাকি, তাহলে কিন্তু আমরা জানতে পারবো যে তারা স্টেপ বাই স্টেপ চেষ্টা করেছে। দেখেন, আমরা শুরুতে ছোট্ট একটা আহ, আবিষ্কারকের কথা বলি। ক্রিস্টোফার কলম্বাসের নাম আমরা অনেকেই শুনেছি।
তো ক্রিস্টোফার কলম্বাস কিন্তু একদিনেই আমেরিকা আবিষ্কার করেনি, ঠিক আছে। সে কিন্তু টোটাল আবিষ্কারের মধ্যে একটা সুন্দর প্রসিডিউর মেনটেন করেছে। আবিষ্কার করার জন্য তাকে দীর্ঘ সমুদ্রের যে পথটা পাড়ি দিতে হয়েছে, সে পথ পাড়ি দেওয়ার জন্য কিন্তু তার একটা শক্তিশালী জাহাজের প্রয়োজন হয়েছে, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, আমরা সামনের দিকে এগিয়ে যাই। তো আমাদের কাছে ক্রিস্টোফার কলম্বাসের মতো শক্তিশালী জাহাজটা হচ্ছে আমাদের 11 স্টেপ টু সাকসেস। তো 11 স্টেপ সাকসেস বা সফলতার 11টি ধাপে যে বিষয়গুলো আছে, আমি এই বিষয়গুলো আপনাদের সাথে প্রথমে একটু শেয়ার করে নিচ্ছি, তাহলে আমাদের পুরো সেশনটা বুঝতে সুবিধা হবে। সফলতার 11টি ধাপের প্রথম ধাপটি হচ্ছে প্রশিক্ষণ, দ্বিতীয় ধাপটি হচ্ছে গেস্ট লিস্ট, এরপর হচ্ছে প্রায়র লিস্ট, তারপর ড্রিম সেট আপ, এরপর হচ্ছে গোল সেট আপ, এর পরবর্তীতে আসছে হলো ইনভাইট, তারপর হচ্ছে প্ল্যান শো, এরপর ক্লোজিং, এরপর ফলো আপ, এরপর হচ্ছে সাইন আপ, এবং সর্বশেষ ধাপটি হচ্ছে মেম্বারদের টেক কেয়ার। তো এখন আসেন আমরা সফলতার প্রথম ধাপ যেটা প্রশিক্ষণ, এই প্রশিক্ষণের মধ্যে আমাদের কয়েকটা বিষয় আছে, আমরা কিন্তু বিভিন্নভাবে শিখতে পারি, জানতে পারি, ঠিক আছে। তো প্রশিক্ষণের প্রথম পর্বটা হচ্ছে ট্রেনিং। দেখেন, আপনি যদি সফল হতে চান, আপনার কিন্তু ট্রেনিং এর কোনো বিকল্প নেই, আপনাকে ট্রেনিং করতে হবে। কারণ আজকে আমিও যে এখানে কথা বলছি আপনাদের সামনে, আমাকেও কিন্তু প্রচুর পরিমাণে ট্রেনিং করতে হয়েছে, জানতে হয়েছে, ঠিক আছে। এরপর দেখেন, আমরা ট্রেনিং করার জন্য কি করতে পারি। আহ, বর্তমানে আমাদের সরাসরি হয়তো লাইভ কোনো ট্রেনিং হচ্ছে না, কিন্তু আমরা ভার্চুয়াল একটি মিটিং করতেছি প্রতিদিন সকালে 8টা থেকে 9টা। তাহলে এখানে কিন্তু 7 দিনে 7 রকমের বিষয় নিয়ে আলোচনা করা হয়। তাহলে আমার দৃষ্টিকোণ থেকে ট্রেনিং করে শেখার সর্বোত্তম মাধ্যম হচ্ছে আমাদের কাছে এই ভার্চুয়াল মিটিংটা। কারণ দেখেন, কিছুদিন আগে শীত ছিল, এখন গরমের দিন চলে আসছে। গরমের দিন মানে ঝড় বৃষ্টি হবে, কোথাও একটা প্রোগ্রাম থাকলেও আমরা হয়তো প্রাকৃতিক দুর্যোগ বা পরিবেশ অনুকূলে থাকার না কারণে আমরা কিন্তু হয়তো কি ট্রেনিং বা আদার্স অনুষ্ঠানে সময় মতো উপস্থিত হতে পারবো না। কিন্তু আমরা যদি প্রতিদিন সকালের এই সেশনটা কন্টিনিউ করি, আমার বিশ্বাস আপনারা প্রত্যেকটা মানুষ যে ট্রেনিং এর একটা গ্যাপ রয়েছে, গ্যাপটা কিন্তু পূরণ হয়ে যাবে, ঠিক আছে। তো এরপর দেখেন, এরপর আছে হচ্ছে আমাদের বই পড়া। আমি যদি এভাবে বলি, বই হচ্ছে আমাদের সবচেয়ে কাছের একটা বন্ধু। কারণ আপনি ঘুরতে যান, যেখানেই যান, আপনি সাথে কিন্তু একটা বই রাখতে পারেন। এবং জ্ঞান অর্জন করার জন্য যতগুলো মাধ্যম রয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বা অন্যতম একটা শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে এই বইটা। আমরা বিভিন্ন বিভিন্ন লেখকের বই পড়ে থাকি, বিভিন্ন গুণীজনদের বই পড়ে থাকি। আসলে বইটা কি, একটা মানুষের মনের যে অনুভূতি, সেই অনুভূতিটাই কিন্তু বইয়ের ভাষায় বা বইয়ের কথায় লেখা হয়ে থাকে। একটা মানুষ তার জীবনের বাস্তব অভিজ্ঞতাগুলো বইয়ে লেখা থাকে, ঠিক আছে। তো আমরা বই পড়ার মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের প্রশিক্ষণের পর্বটা কন্টিনিউ করতে পারি। এরপর দেখেন, আমাদের প্রশিক্ষণের আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টিম মিটিং করা। দেখেন, আপনি যে কোনো কাজই করতে যান, আপনাকে অবশ্যই একটা সিস্টেমের মধ্যে থাকতে হবে, একটা বাইন্ডিং এর মধ্যে থাকতে হবে। আপনি যদি নির্দিষ্ট একটা সিস্টেম বা বাইন্ডিং এর মধ্যে না থাকেন, আপনার কিন্তু যে কোনো কাজ, সেটা পরিবার হোক, সেটা আপনার জব লাইফ হোক, সেটা আপনার বিজনেস লাইফ হোক, কোনো কিছুই কিন্তু সঠিকভাবে পরিচালিত হবে না। তাহলে নিঃসন্দেহে আপনাকে একটা টিম মিটিং এর মধ্যে থাকতে হবে। কারণ হচ্ছে আপনার লিডার আপনাকে টিম মিটিং এর মধ্যে দিক নির্দেশনা দিবে, আপনি কিভাবে কাজ করবেন, কিভাবে সফল হবেন, ঠিক আছে। আপনার টিম মিটিং এর মধ্যে কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো যদি মেনটেন করেন এবং টিম মিটিং এ প্রতিনিয়ত যারা একটা মিটিং করে থাকে, সেখানে কিন্তু যখনই মিটিংটা হয় তখন কিন্তু খুবই প্রয়োজনীয় কিছু আলোচনা হয়ে থাকে। কোম্পানি সম্পর্কিত বিভিন্ন ধরনের ইনফরমেশন আমরা কিন্তু টিম মিটিং থেকে পেয়ে থাকি, ঠিক আছে। তাহলে প্রশিক্ষণের জন্য আমরা অবশ্যই কি করব, সবাই টিম মিটিং করব। এরপর দেখেন, প্রশিক্ষণের আরো একটি চমৎকার
পর্ব হচ্ছে 1-to-1 কাউন্সিলিং বা 1-by-1 কাউন্সিলিং। দেখেন, আমরা যখন বিজনেস করি তখন আমাদের মাঝে কিন্তু আমাদের নিজ জেলায় বা নিজ জেলার বাইরে বিভিন্ন জায়গায় কিন্তু অনেক সফল মানুষ রয়েছে। ঠিক আছে? তো এই সফল মানুষগুলো কিভাবে সফল হয়েছে, তাদের সফলতার গল্পগুলো আমরা কি করব, মাঝে মাঝে আমাদের যারা লিডার আছে তাদের সাথে পার্সোনাল সেটিং এ বসে 1-by-1 কি করব, আমরা কাউন্সিলিং করব। 1-by-1 কাউন্সিলিং করার মাধ্যমে আমরা হচ্ছে কোম্পানি সম্পর্কে আপ টু ডেট হব, কারণ আমাদের সিনিয়র, আমাদের মেন্টর যারা, তারা অবশ্যই কি কোম্পানি সম্পর্কিত এবং আমরা কিভাবে ব্যবসা করব এই সম্পর্কিত তথ্যগুলো কিন্তু তারা অনেক ভালো জানে। তো আমরা কিন্তু এমনি বিভিন্ন সময় কোনো মিটিং এ বা কোনো সেশনে বা এই যে আজকে সকালে যে প্রোগ্রামটা হচ্ছে, এখানে কিন্তু আমরা শিখতেছি, জানতেছি। কিন্তু একটা লিডারের সাথে যখন আপনি পার্সোনালি একান্তে বসবেন, তখন কিন্তু ওই লিডার তার সর্বোচ্চটা দিয়ে আপনাকে কিভাবে সফল করা যায় সেই সফলতার যে টিপস গুলো, সেই টিপস গুলো কিন্তু আপনাকে দিবে। ঠিক আছে? তো আমরা অবশ্যই প্রশিক্ষণের জন্য, কোম্পানি সম্পর্কিত তথ্যের জন্য, আমরা কিভাবে বিজনেস করব, কিভাবে সফল হবো, এই প্রত্যেকটা বিষয় জানার জন্য আমরা 1-by-1 কি করব, আমরা লিডারদের সাথে পার্সোনাল সেটিং এ বসবো। ঠিক আছে? তো এখন বিষয় হচ্ছে, আমরা সফলতার 11টা ধাপের প্রথম ধাপটা প্রশিক্ষণ। তো এই প্রশিক্ষণ কেন এতটা গুরুত্বপূর্ণ? আসলে দেখেন, আমরা কিন্তু জীবনে অনেক পরীক্ষা দিয়েছি। এখন এরকম কিন্তু আমাদের জীবনে অনেক হয়েছে যে আমরা না শিখে পরীক্ষা দিতে গিয়ে ফেল করেছি। ঠিক আছে? দেখেন, আমাদের স্কুল আছে, কলেজ আছে, মাদ্রাসা আছে, তারপর শিক্ষা প্রতিষ্ঠান অনেক আছে, অনেক রকমের আছে। ঠিক আছে? এই এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আসলে কেন, আমরা কিন্তু বাসায় পড়েও কি করতে পারি, পরীক্ষা দিতে পারি, কিন্তু আমরা শেখার জন্য কিন্তু বিদ্যালয়ে যাই। কেন যাই? কারণ হচ্ছে বিদ্যালয় থেকে যে আমরা শিক্ষাটা পাবো, ওই শিক্ষাটা পাওয়ার মাধ্যমে আমরা কিন্তু কি করতে পারি, সুন্দর একটি জীবন গড়তে পারি। আর আমরা যদি প্রথমে না শিখে পরীক্ষা দিতে যাই, দেখেন বন্ধুরা, আপনাদের জীবনে কিন্তু এরকম অনেক হয়েছে যে আপনারা আহ হয়তো পরীক্ষার আগের দিন কোনো একটা সাজেশন পেয়েছেন, সেই সাজেশনটা আগে আপনারা ফলো করেননি। হ্যাঁ, বা ওই সাজেশনের সকল প্রশ্নগুলো মুখস্থ করেননি বা শিখেননি। ওই প্রশ্নটা যখন আপনি পরীক্ষায় উত্তর লিখতে যাবেন, তখন কিন্তু কি, না শেখার কারণে আপনি কিন্তু পরীক্ষার খাতায় উত্তর দিতে গিয়ে ব্যর্থ হবেন। তাহলে শেখার গুরুত্বটা কিন্তু আমাদের জীবনে অনেক 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 বেশি। ঠিক আছে? আগে কি লার্নিং, তারপরে হচ্ছে আর্নিং, এই কথাটা কিন্তু আমরা সবাই জানি। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যদি ভালো রেজাল্ট পেতে চাই, আমাদের কিন্তু আগে শিখতে হবে, আমাদের কিন্তু আগে জানতে হবে। ঠিক আছে? কারণ শিক্ষার কোনো বিকল্প নেই। ঠিক আছে? দেখেন, আমরা কিন্তু একটা কথা শুনেছি যে একটা শিক্ষিত মা থাকলে কিন্তু একটা শিক্ষিত জাতি পাওয়া সম্ভব। চিন্তা করা যায় শিক্ষার কতটা প্রায়োরিটি দেওয়া হয়েছে। একটা জাতি তখনই সভ্য, একটা জাতি তখনই উন্নত, একটা জাতি তখনই সামনের দিকে এগিয়ে যাবে ওই জাতিটা যতটুকু শিক্ষিত। তাহলে এখানে আমরা যে বিজনেসটা করতে আসছি, এই বিজনেসটা করতে আমাদের সর্বোচ্চ পরিমাণ লার্নিং বা আমাদের সর্বোচ্চ পরিমাণ জ্ঞান বা প্রশিক্ষণ আমাদের মধ্যে থাকতে হবে। ঠিক আছে? আমরা যদি সর্বোচ্চ পরিমাণ শিক্ষিত না হই আমাদের বিজনেসের বিষয়গুলোর উপরে, তাহলে কিন্তু আমরা সফল হতে পারবো না। ঠিক আছে বন্ধুরা? তো যাই হোক, সফলতার প্রথম ধাপ আমাদের জন্য, আমি মনে করি, সাকসেস হওয়ার জন্য জীবনের, মানে জীবনের প্রথম এবং শ্রেষ্ঠ একটা ধাপ। এই ধাপটাকে অবশ্যই সবাই গুরুত্ব সহকারে নেবেন, কারণ আমরা যদি না শিখতে পারি আমরা কিন্তু ভালো রেজাল্ট তৈরি করতে পারবো না, ভালো রেজাল্ট ক্রিয়েট করতে পারবো না। ঠিক আছে বন্ধুরা? তো যাই হোক, আমরা সবাই শিখবো, আমরা সবাই জানবো ট্রেনিং এর মাধ্যমে, বই পড়ার মাধ্যমে, টিম মিটিং করার মাধ্যমে এবং আমাদের লিডারদের সাথে পার্সোনাল সেটিং এর মাধ্যমে। এরপর আপনাকে শিক্ষার পর্বটা যখন শেষ হবে, তখন কি করতে হবে, গেস্ট লিস্ট করতে হবে। আচ্ছা, আমাদের মিটিং এ যারা আছেন কোহোস্ট, আমাকে একটু সহযোগিতা করবেন, আমার কথা কি শোনা যাচ্ছে, ক্লিয়ার? যে ক্লিয়ার আছে অভিজিৎ ভাই, ক্লিয়ার আছে। জি, থ্যাংক ইউ। তো যাই হোক,
এরপরে দ্বিতীয় ধাপটা হচ্ছে গেস্ট লিস্ট। দেখেন, আমাদের বাসা বাড়িতে কিন্তু অনেক ধরনের অনুষ্ঠান হয়ে থাকে, ঠিক আছে? বিয়ের হয়, তারপরে কি জন্মদিনের হয়, হ্যাঁ, তারপর কি বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। তো এই অনুষ্ঠানটা পরিচালনা বা অনুষ্ঠানটা সুসম্পন্ন করার আগে আমরা কিন্তু পরিবারের যারা আছে তারা সবাই মিলে বসে আমরা কিন্তু নির্ধারণ করি যে আমরা কাকে দাওয়াত করব, ঠিক আছে? হ্যাঁ, হয়তো আপনার ফ্যামিলিতে আপনি দুইজনের নাম বলতেছেন, আপনার মা হয়তো দুইজনের নাম বলতেছে, আপনার বাবা দুইজনের নাম বলতেছে, আপনার ভাই দুইজনের নাম বলতেছে। এইভাবে পরিবারের সকলের সহযোগিতায়, ঠিক আছে, আমাদের কিন্তু ওই অনুষ্ঠানের জন্য সুন্দর আমন্ত্রিত অতিথির একটা লিস্ট তৈরি হয়। এখন দেখেন, ওই অনুষ্ঠানগুলোতে আমরা ওই লিস্টটা কেন করি? আমার মনে পড়ে আমার বাসায় যতগুলো অনুষ্ঠান হয়েছে আমার বাবা আমাকে নিয়ে বসে লিস্ট করেছে যে কাকে কাকে আমরা দাওয়াত দিব, এলাকার মধ্যে কাকে দাওয়াত দিব, আত্মীয়দের মধ্যে কাকে দাওয়াত দিব। তো আসলে এই লিস্ট করাটার গুরুত্বটা কোথায়? দেখেন, আমাদের চারপাশে অনেকগুলো মানুষ আছে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ঠিক আছে? তো এদের সবার কথা কিন্তু সব সময় মনে থাকে না। এর জন্য আমরা কি করি? আমরা একটা সুন্দর লিস্ট তৈরি করি, কারণ আমার সুখের দিনে, আমার আনন্দের দিনে আমার কাছের মানুষটা যেন বাদ না পড়ে যায়, ঠিক আছে? তো লিস্ট আমরা এই জন্য করব, একটা জার্নিতে যখন আপনি বের হবেন তখন কর্মব্যস্ততা বা চাপের কারণে আপনি কিন্তু অনেকের কথাই মনে রাখতে পারবেন না। কিন্তু আপনার কাছে, আপনি যে বিজনেসটা করছেন, এই বিজনেসে আপনি কাকে নিয়ে, কাদের নিয়ে সফল হতে চান, ঠিক আছে, এটার সুনির্দিষ্ট যদি একটা লিস্ট আপনার কাছে থাকে তাহলে কিন্তু কি আপনার কাজ করতে অনেক সুবিধা হবে, ঠিক আছে? তো দেখেন, গেস্ট লিস্টের মধ্যে আপনার কি করতে হবে? প্রথমে আপনি কি করতে পারেন? আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের থেকে একটা তালিকা তৈরি করতে পারেন। দেখেন, আমরা যখন ভালো কোনো কাজ করি, আমাদের যখন সুখের দিন বা আনন্দের দিন হয়, তখন কিন্তু সবচেয়ে কাছের ব্যক্তিগুলো কিন্তু আমাদের কাছে রাখার চেষ্টা করি। সেই হিসেবে পরিবার এবং বন্ধু কিন্তু আমাদের জন্য উত্তম একটা জায়গা, ঠিক আছে? এরপর দেখেন, রিলেটিভ। রিলেটিভ আমাদের আত্মীয় স্বজন যারা আছে, ঠিক আছে? দেখেন, আমি আপনাদের একটা ছোট্ট মেসেজ দিতে চাই। আহ আমাদের কিন্তু অনেক আত্মীয় আছে, কাছের আত্মীয় আছে, দূরের আত্মীয় আছে, কিন্তু আমি একজনের কাছ থেকে শিখেছি প্রতিবেশী হচ্ছে আমার পরম আত্মীয়। আত্মীয় এবং পরম আত্মীয়, ঠিক আছে? তো তাহলে এইখানে আপনি আপনার পরম আত্মীয় থেকে শুরু করতে পারেন, ঠিক আছে? এরপর দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গায় আপনার যে রিলেটিভ যারা আছে, হ্যাঁ, যাদের সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং ভালো, যাদের সাথে আপনার কমিউনিকেশন ভালো, আপনি তাদের নামগুলো কি করবেন? লিখে ফেলবেন আপনার গেস্ট লিস্টের খাতায়। এরপর দেখেন, আমরা আসলে গেস্ট লিস্ট করার জন্য অনেকগুলো ফর্মুলাই ব্যবহার করে থাকি, তার মধ্যে ফ্রেন্ড, FRIEND, এটা কিন্তু বেস্ট একটা ফর্মুলা, ঠিক আছে? তো এরপর আইতে কি করতে পারেন? আপনি ইন্স্যুরেন্স, বিভিন্ন কোম্পানিতে যারা চাকরি করে আপনি তাদের একটা লিস্ট করতে পারেন, এবং বিভিন্ন নেটওয়ার্কিং কোম্পানিতে যারা কাজ করে আপনি কিন্তু কি তাদের লিস্টটা করতে পারেন। এরপর হচ্ছে এমপ্লয়ি, বিভিন্ন জায়গায় কর্মরত আছে, ঠিক আছে, এমপ্লয়ি, তাদের লিস্টটা কিন্তু আপনি করে নিতে পারেন। এরপর আমি একটু আগে যে কথাটা বললাম, নেইবর মানে হচ্ছে প্রতিবেশী। আপনি আপনার প্রতিবেশী যাদের সাথে ওয়েল কানেক্টেড, ওয়েল রিলেটেড, ওয়েল কমিউনিকেটেড, আপনি তাদের নামগুলো কি করবেন? এই প্রতিবেশী লিস্টের মধ্যে লিখে ফেলবেন। এরপর আছে হচ্ছে জিতে আমরা কি বোঝাচ্ছি? ডক্টর, ইঞ্জিনিয়ার এন্ড লয়ার। দেখেন, আমাদের বাংলাদেশে বিভিন্ন শ্রেণী পেশায় বা গুরুত্বপূর্ণ শ্রেণী পেশায় যারা কাজ করে থাকে তাদের মধ্যে ডক্টর অন্যতম, কারণ আমাদের জীবন বাঁচানোর জন্য সর্বক্ষেত্রেই সহায়ক আমরা যখন অসুস্থ হই। তো আমাদের এখানে কিন্তু এই কোম্পানিতে ঢাকা মেডিকেল থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ের অনেক ডাক্তার আছে, তারা কিন্তু অনেক ভালো করেছে। তারা সিনিয়র হয়েছে, ম্যানেজার, জোনাল ম্যানেজার, এরকম বিভিন্ন র্যাঙ্ক কিন্তু অ্যাচিভ করেছে। এরপর আমরা কিছুক্ষণ আগে একজন ইঞ্জিনিয়ারের বক্তব্য শুনলাম, ঠিক আছে, উনি কিন্তু সফল হয়েছে, ম্যানেজার হয়েছে। এরপর লয়ার আছে, ঠিক আছে?
তো আসলে গেস্ট লিস্ট করার জন্য আমরা এই ফর্মুলাটা ব্যবহার করতে পারি। এরপর দেখেন, হয়তো এইটা করার পরেও আপনার হয়তো অনেকের নামই মনে পড়বে না বা মনে আসবে না। তো সেক্ষেত্রে আমরা বাসায় ব্যবহৃত যে ফটো অ্যালবাম, যদিও এখন কারো কাছে নেই, তারপরেও পুরাতন যদি কোনো অ্যালবাম থাকে, সেখানে দেখবেন কোনো না কোনো একটা অনুষ্ঠানে গিয়ে তার সাথে ছবি তুলেছিলেন। হ্যাঁ, সেখান থেকেও আপনার গেস্ট লিস্টের কথা মনে পড়তে পারে। আপনার ফেসবুকে যে ফ্রেন্ড লিস্ট আছে, সেখান থেকেও কি আপনি আপনার গেস্ট বাছাই করতে পারেন। ঠিক আছে। তো এখন বিষয় হচ্ছে, আমরা অনেক সময় কিন্তু কি, এরপরেও যদি আপনার মনে হয় যে না, আপনার 500+ একটা গেস্ট লিস্ট তৈরি হয়নি, তাহলে আপনি ABCD, এ থেকে জেড পর্যন্ত যে ফর্মুলাটা আমরা ব্যবহার করে থাকি, এ দিয়ে কার কার নাম হয়, বি দিয়ে কার কার নাম হয়, এইভাবে নামের প্রথম অক্ষরগুলো ধরে 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 আপনারা কি সুন্দর একটি গেস্ট লিস্ট তৈরি করতে পারেন। তো বন্ধুরা, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, যে আমাদের অবশ্যই একটা গেস্ট লিস্ট থাকতে হবে। কারণ গেস্ট লিস্ট না থাকলে আপনার এরকমও হতে পারে যে আপনার সবচেয়ে কাছের, সবচেয়ে পছন্দের, সবচেয়ে প্রিয় একজন ব্যক্তি, এই যাত্রায় আপনি তার কথা ভুলে গেছেন। সে হয়তো অন্য কারো গেস্ট লিস্টে আছে, অন্য কারো দাওয়াত পেয়ে অন্য একটা টিমে জয়েন করে এই ক্রস মার্কেট কোম্পানিতেই কাজ করছে। তাহলে আমাদের সফলতার 11টা ধাপের মধ্যে প্রথমে এডুকেশন কমপ্লিট করার পর দ্বিতীয়ত আমরা খুবই সুন্দর একটা গেস্ট লিস্ট কমপ্লিট করে ফেলবো। এরপর দেখেন বন্ধুরা, তৃতীয় পর্যায়ে আছে হচ্ছে প্রায়র লিস্ট। প্রায়র লিস্টে আপনি যে 300 থেকে 500+ একটা গেস্ট লিস্ট করেছেন, এখানে আপনার সবাই কিন্তু আপনার ব্যবসায় আসবে না, সবাই আপনার ডাকে সাড়া দিয়ে কিন্তু আসবে না। এটা সিম্পল, এটা ন্যাচারালি একটা বিষয়। কারণ আপনি চিন্তা করে দেখেন, আপনার বাসায় যখন অনুষ্ঠান হয়েছে, আপনি দাওয়াত দিয়েছেন আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য, তখনও কিন্তু ব্যস্ততার কারণে বা বিভিন্ন কারণে অনেকেই কিন্তু কি আপনার অনুষ্ঠানে সামিল হতে পারেনি। তো এটা যেহেতু একটা বিজনেস, এই বিজনেসে আপনি সবাইকে নিয়ে বিজনেস করবেন এটা আশা করা যাবে না। কারণ কি, পৃথিবীতে সবাই কিন্তু ডাক্তার না, সবাই কিন্তু ইঞ্জিনিয়ার না, সবাই কিন্তু শিক্ষক না। বিভিন্ন শ্রেণী আছে, বিভিন্ন পেশা আছে। ঠিক আছে। তো তাহলে এখানে আপনি যে একটা সুন্দর গেস্ট লিস্ট করেছেন, সেই গেস্ট লিস্ট থেকে অবশ্যই প্রায়োর লিস্ট মানে কি, এই গেস্ট লিস্ট থেকে বাছাই করে আপনি কাদেরকে প্রায়োরিটি দিচ্ছেন, কারা আপনার সবচেয়ে বেশি কাছের, কাদের সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং সবচেয়ে ভালো, সেটা আপনার বন্ধু বান্ধব হতে পারে, প্রতিবেশী হতে পারে, আত্মীয় হতে পারে, যে কেউ হতে পারে, এনিবডি ইন এনিহোয়ার। ঠিক আছে। আপনি তাদের প্রায়োর লিস্ট করে ফেলবেন, একটা প্রায়োরিটি তালিকা করে ফেলবেন। এখন প্রায়োরিটি তালিকা করলে কি হবে, আপনি বাছাইকৃত মানুষ নিয়ে যখন কাজ শুরু করবেন, তখন আপনার এখানে কি রিজেক্ট হওয়ার চান্সেস একদম কমে যাবে। ঠিক আছে। তো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি যে প্রায়োর লিস্টটা তৈরি করবেন, এই প্রায়োর লিস্ট তৈরি করার জন্য আপনি কি কি ফলো করবেন, এটা কিন্তু আপনাকে আগে দেখতে হবে। ঠিক আছে। তো এখন প্রায়োর লিস্ট তৈরি করার জন্য আপনাকে কিছু কিছু যোগ্যতা যে ব্যক্তিগুলোর মধ্যে আছে, সেই যোগ্যতার বিষয়গুলো আপনাকে দেখতে হবে। যে ব্যক্তিগুলো সৎ, যে ব্যক্তিগুলো উদ্যমী, যে ব্যক্তিগুলো পরিশ্রমী, আপনি এই ব্যক্তিগুলোর নাম আগে লিখবেন। দেখেন, আসলে পৃথিবীতে অনেক অলস ব্যক্তি আছে। হ্যাঁ। তো তারা কি করে, অনেকের সকালটা হয় কিন্তু 10টায়, আবার এমনও ব্যক্তি আছে অনেকের সকাল হয় ফজরের সময়। ঠিক আছে। তো এরকম সৎ, উদ্যমী এবং পরিশ্রমী ব্যক্তিদের নামগুলো আপনি প্রায়োর লিস্টে আপনি আগে লিখবেন। এবং দেখেন, আপনি যাদের 3 মাসের মধ্যে মার্কেটিং প্ল্যানটা দেখাতে পারবেন, আপনি ওই ব্যক্তিগুলোর নামটা কি করবেন, আপনার গেস্ট লিস্ট থেকে বাছাই করে প্রায়োর লিস্ট আগে লিখবেন। এরপর যারা ইনকাম করতে আগ্রহী, ঠিক আছে, যাদের ইনকাম করার চাহিদা আছে, প্রয়োজন আছে, এই ব্যক্তিগুলোর নাম আপনি কি করবেন, আগে লিখবেন। এবং সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 16 থেকে 50 হাজার টাকা কি ম্যানেজ করার যোগ্যতা যার আছে। কারণ দেখেন, আপনি হয়তো এমন একজন ব্যক্তিকে প্ল্যান দেখালেন, যে ব্যক্তিটা কি আহ সবকিছু কমপ্লিট করেছে, সে বুঝেছে আমাদের এই কোম্পানির বা আমাদের এই মার্কেটিং প্ল্যান সম্পর্কে, সে আন্ডারস্টুড, বাট তার কাছে টাকা নেই, তাহলে সে জয়েনিং করবে কিভাবে? ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনি যে গেস্ট লিস্ট থেকে প্রায়োর লিস্টটা করবেন, এই প্রায়োর লিস্ট তৈরি করার ক্ষেত্রে আপনার কি করতে হবে,
সৎ, উদ্যমী, পরিশ্রমী এই মানুষগুলো। তার পাশাপাশি 3 মাসের মধ্যে আপনি যাকে প্ল্যান দেখাতে পারবেন এই ব্যক্তিগুলোর নাম। এবং ইনকাম করার জন্য প্রচন্ড পরিমাণে আগ্রহ আছে যাদের, যার ইনকাম করার মতো কোনো আগ্রহই নেই, ঠিক আছে, আপনি যদি তাকে পৃথিবীর বেস্ট মার্কেটিং প্ল্যানটাও সামনে নিয়ে তার সাথে কথা বলেন, সে কিন্তু কি নিজেও ডিমোটিভেট থাকবে এবং তার অ্যাটিটিউডে হয়তো আপনিও ডিমোটিভেট হবেন, ঠিক আছে, বা সে এমন একটা কথা বলে ফেলবে হয়তো আপনারও ভালো লাগবে না। তো ইনকাম করার আগ্রহী যারা তাদের নামটা থাকতে হবে, এবং সর্বশেষ 16 থেকে 50 হাজার টাকা কি ম্যানেজ করার যোগ্যতা যাদের আছে। তো বন্ধুরা, যাই হোক, আমরা 3টি স্টেপ সম্পর্কে জানলাম: প্রশিক্ষণ, এরপর হচ্ছে গেস্ট লিস্ট, এরপর হচ্ছে প্রায়র লিস্ট। ঠিক আছে, তো প্রায়র লিস্টটা কেন অনেক গুরুত্বপূর্ণ? কারণ আপনি বাছাইকৃত লোকগুলো নিয়ে যদি কাজ শুরু করেন, আপনার সফলতার রাস্তাটা কি অনেক বেশি সহজ হবে। হ্যাঁ, এবং আপনি অনেক দ্রুত, অনেকের চেয়ে অনেক দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। সেটা যে কোনো জায়গায় হোক না কেন, সেটা ক্রস মার্কেটে হোক না কেন, আপনি অনেক দ্রুত র্যাঙ্ক গুলো, রেওয়ার্ড গুলো অ্যাচিভ করতে পারবেন। ঠিক আছে, তো এরপর আসেন আমরা চতুর্থ স্টেপে চলে যাই, সেটা হচ্ছে কি ড্রিম সেট আপ, স্বপ্নের নির্ধারণ। দেখেন, আমরা কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে অনেক স্বপ্ন দেখি, আসলে এই স্বপ্ন কিন্তু সেই স্বপ্ন না। আমাদের এমন স্বপ্ন দেখতে হবে যে স্বপ্নটা আমাদের ঘুমাতে দেয় না। তাহলে আপনার ড্রিম সেট আপ করতে হবে। কেমন ড্রিম সেট আপ করতে হবে? দেখেন, আপনি কি করতে চান বা আপনি কি অর্জন করতে চান এই প্রতিষ্ঠান থেকে, সেটাই হচ্ছে আপনার স্বপ্ন। ঠিক আছে, আপনার এই ড্রিম সেট আপ বিষয়টা কি? আপনি সুন্দর করে আপনার স্বপ্নগুলো সাজিয়ে লেখেন যে আপনি আগামী 6 মাস পরে একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনতে চান, দামি একটা আইফোন কিনতে চান, ঠিক আছে, অথবা আপনার একটা ল্যাপটপ থাকবে, হ্যাঁ ঠিক আছে, অথবা কি ফ্ল্যাগশিপ একটা ফোন থাকবে, হুম, বা আদার্স যে কোনো একটা বিষয়, আপনার একটা বাইক থাকবে, বা আজ থেকে 2 বছর পরে আপনি স্বপ্নের নিজস্ব একটা গাড়ি চান, বা আজ থেকে 1 বছর, 1.5 বছর, 2 বছর পরে আপনি সুন্দর একটি বাড়ি করতে চান। এগুলো কিন্তু আপনার স্বপ্ন। আসলে দেখেন, এই স্বপ্ন সেট আপ করার আগে আপনাকে আরো একটি বিষয় করতে হবে, সেটা কি স্বপ্নটাকে বড় করতে হবে, আপনার বড় স্বপ্ন দেখতে হবে। ঠিক আছে, কারণ আপনি যদি বড় স্বপ্ন না দেখেন, সেই স্বপ্ন অনুযায়ী আপনার কাজও হবে না। আপনি যদি ছোট 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 স্বপ্নগুলো দেখেন, তাহলে আপনার কাজগুলোও কিন্তু কি ছোট 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 হবে, আপনার সফলতাও গুলো ছোট আসবে। আর আপনি যদি বড় স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে যখন আপনি কাজ করবেন, তখন কি আপনার অ্যাচিভমেন্ট গুলো কি অনেক বড় বড় অ্যাচিভমেন্ট গুলো আসবে। ঠিক আছে, তো আমরা অবশ্যই বড় স্বপ্নগুলো দেখব। এবং আমাদের মেন্টর যারা আছে তারা কিন্তু কি আমাদের মাঝে মাঝে বলে থাকে যে আমরা সাধ্যের বাইরে গিয়ে স্বপ্ন দেখব, কারণ আপনার স্বপ্ন আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দিবে। ঠিক আছে, তো আমরা অবশ্যই এই পর্যায়ে ড্রিম সেট আপ করে ফেলবো, কারণ আমাদের যদি জীবনের কোনো লক্ষ্য, উদ্দেশ্য বা স্বপ্ন না থাকে, তাহলে আমরা কিন্তু কোন দিকে যাচ্ছি, কি করছি, ঠিক আছে, আমাদের জীবনের উদ্দেশ্যটা কি, আমরা কিন্তু কোনো কিছুই কি রেজাল্ট তৈরি করতে পারবো না। তাহলে এই পর্যায়ে কি করতে হবে? আমাদের ড্রিম সেট আপ করতে হবে। আপনি আপনার স্বপ্নগুলো সুন্দর করে একটি ডায়েরিতে লিখে রাখুন। ঠিক আছে, যে আমি এই এই স্বপ্নগুলো এই সময়ের মধ্যে পূরণ করতে চাই। এবং প্রতিনিয়ত সেটা আপনি দেখেন, আপনি যে রুমে ঘুমান প্রয়োজনে দেয়ালে বা যেখানেই সুযোগ হোক, হ্যাঁ, টেবিলের উপরে বা যে কোনো জায়গায় আপনার স্বপ্নগুলো আপনি লিখে রাখেন যে আগে আমি আগামী 6 মাসে এটা করতে চাই, আমি আগামী 8 মাসে এটা করতে চাই, আমি আগামী 1 বছরের মধ্যে এটা করতে চাই। আপনি যখন ঘুমের থেকে উঠবেন, তখন আপনি আপনার সেই স্বপ্নগুলো প্রতিদিন দেখবেন। এবং যখন আপনি আপনার স্বপ্নগুলো দেখবেন, তখন আপনার প্রাণের মধ্যে প্রতিনিয়ত একটা শিহরণ তৈরি হবে। ঠিক আছে, যে শিহরণ আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিবে। তো আমরা অবশ্যই আমাদের স্বপ্নগুলো নির্ধারণ করে রাখবো, স্বপ্নগুলো লিখে ফেলবো, স্বপ্নগুলো আমরা যেখানে আমাদের চোখ বেশি পড়ে, আপনি যেখানে অফিস করেন, আপনার অফিসের যে টেবিল আছে সেই টেবিলের মধ্যে আপনি আপনার স্বপ্নগুলো কিন্তু লিখে লিখে রাখতে পারেন।
কারণ আপনার স্বপ্নগুলো যে আপনি সেট আপ করবেন, ড্রিম সেট আপ করবেন, সেই স্বপ্নগুলো যেন আপনি সব সময় আপনার চোখের সামনে থাকে, সেই স্বপ্নগুলো যেন চোখের আড়াল না হয়। কারণ আমরা একটা কথা শুনেছি, চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। স্বপ্নগুলো আপনার মনে লালন করতে হবে। যেখানে আমরা আমরা যে কোনো একটা বিষয় জানার পরে আমাদের সাথে দুই ধরনের ঘটনা ঘটে। একটা হচ্ছে কি, যে আমরা আহ মেনে নিই বিষয়টা, এবং আরেকটা হচ্ছে কি, আমরা মনে নিই। আমরা যে বিষয়টা মেনে নিয়ে চলে যাই সেখান থেকে ভালো কিছু হয় না, ঠিক আছে, যে আমি মেনে নিলাম, আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি করা যায়। কিন্তু যে বিষয়টা আমরা মনে নিয়ে কাজ করি, সেই বিষয়টা কিন্তু আমাদের সামনের দিকে এগোবার জন্য কি অনুপ্রেরণা দিয়ে থাকে। ঠিক আছে। তো অবশ্যই আমরা আমাদের স্বপ্নগুলো চোখের সামনে রাখবো, যেখানে আমরা থাকি, যেখানে আমরা চলাচল করি। ঠিক আছে। তো সেই স্বপ্নগুলো যদি আমরা লিখে রাখি, তাহলে কি আমাদের জন্য কাজ করতে সুবিধা হবে। তো বন্ধুরা, তাহলে সফলতার 11টা ধাপের মধ্যে চতুর্থ ধাপে আমরা কি করব? আমরা যে স্বপ্নগুলো জীবনে পূরণ করতে চাই, আমাদের যে স্বপ্নগুলো এখনো পূরণ হয়নি, সেই স্বপ্নগুলো আমরা লিখে ফেলবো। দ্যাটস কল ড্রিম সেট আপ। ঠিক আছে। তো এরপর দেখেন, ড্রিম সেট আপের কিছু প্রয়োজনীয়তা আছে। ড্রিম সেট আপের প্রয়োজনীয়তা কি? আপনার ড্রিম সেট আপ আপনাকে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিবে, আপনার কাজ করার শক্তি যোগাবে, এবং দেখেন যে কথাটা আমি বললাম, যে দীর্ঘমেয়াদী অনুপ্রেরণা, আপনার স্বপ্ন আপনাকে কিন্তু বাঁচিয়ে রাখবে। এখন বাঁচিয়ে রাখবে কি, মানুষ কিন্তু মূলত আশা নিয়েই বাঁচে, স্বপ্ন দেখেই বাঁচে, যে হ্যাঁ, আজকে যদি একটু পরিশ্রম করি, হয়তো 2টা বছর পরে পরিবার নিয়ে শান্তিতে থাকতে পারবো, সুখে থাকতে পারবো। এই যে 2টা বছর পরে শান্তিতে থাকা, সুখে থাকা, এটাও কিন্তু কি একটা স্বপ্ন। ঠিক আছে। তো আসলে আমাদের অবশ্যই ড্রিম সেট আপ করতে হবে, কারণ স্বপ্ন আমাদেরকে বাঁচিয়ে রাখে, স্বপ্ন আমাদেরকে সামনের দিকে এগোবার অনুপ্রেরণা দেয়। ঠিক আছে বন্ধুরা। তো যাই হোক, এরপর হচ্ছে পঞ্চম স্টেপ, গোল সেট আপ। গোল সেট আপ মানে কি? লক্ষ্য। আসলে দেখেন, যেহেতু গোল কথাটা চলে আসছে, আমরা বাংলাদেশে কিন্তু ফুটবল খেলা দেখে থাকি। ঠিক আছে। তো ফুটবল খেলার মধ্যে মাঠে কিন্তু 22টা খেলোয়াড় থাকে, 22টা খেলোয়াড়ের একটাই লক্ষ্য থাকে। এদিকের যারা 11 জন আছে তাদের লক্ষ্য থাকে কি, বলটা নিয়ে যে কোনো ভাবে বিপরীত পক্ষে গোল বার দিয়ে জালের মধ্যে আটকাতে হবে। ঠিক আছে, তাহলে কি গোল হবে এবং কি সে দল বিজয়ী হবে। এবং ঠিক অপোজিটে যে 11 জন আছে তাদের লক্ষ্য কিন্তু একটা, যে বিপরীত টিমের গোল বারে বা জালে গোলটা দিতে হবে। তাহলে এখানে খেলোয়াড়দের কিন্তু একটা লক্ষ্য থাকে, তারা কি গোল করার লক্ষ্যে কিন্তু মাঠে নামে। তো আমরা যে স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নগুলো, আহ আমি স্বপ্নর স্টেপটা আলোচনার মধ্যেই কিন্তু বলেছি, যে কোন স্বপ্নটা কতদিনের মধ্যে করতে চাই, এটার একটা লক্ষ্য থাকতে হবে। যেমন ধরেন, আপনি 50,000 টাকা ইনকাম করতে চান, 50,000 টাকা ইনকাম করলে আপনার একটা সুন্দর স্বপ্ন পূরণ হবে। কিন্তু 50,000 টাকা আপনি মধ্যে ইনকাম করতে চান, এই লক্ষ্যটা যদি না থাকে, তাহলে আপনার চলার গতিটা স্লো হয়ে যাবে। দেখেন, এখানে অনেকে ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, জোনাল ম্যানেজার এবং অন্যান্য র্যাঙ্ক, আমাদের বাংলাদেশে কিন্তু অ্যাম্বাসিডর পর্যন্ত আছে। আপনি যে ব্যক্তিটা অ্যাম্বাসিডর হয়েছে আমাদের দেশে, আমাদের প্রিয় সোহেল রানা স্যার, আপনি যদি তার সাথে কখনো পার্সোনাল সেটিং এর সুযোগ হয়, আপনি তাকে জিজ্ঞেস করবেন যে স্যার, আপনার কি এই অ্যাম্বাসিডর র্যাঙ্ক অ্যাচিভ করার জন্য কোনো লক্ষ্য ছিল? স্যার নিঃসন্দেহে বলবে যে হ্যাঁ, আমি ডিটারমাইন্ড ছিলাম, আমি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে আমি এই সময়ের মধ্যে আমি অ্যাম্বাসিডর র্যাঙ্কটা কমপ্লিট করব। আমরা কিন্তু অনেকেই জানি স্যার কিন্তু ঘোষণা দিয়েছিল, এবং সে তার লক্ষ্য অনুযায়ী কিন্তু ঠিকই সফল হয়েছে। তাহলে বন্ধুরা, আমরা যে স্বপ্ন দেখব, সেই স্বপ্নকে পূরণ করার জন্য একটা নির্দিষ্ট সময়সীমা আমরা বেঁধে নিব। কারণ সময়সীমা বেঁধে নিলে আমরা লক্ষ্যবস্তু স্থির করব, এবং সেই লক্ষ্যে দ্রুত গতিতে কি করতে পারবো, এগিয়ে যেতে পারবো। ঠিক আছে। তো আপনি এখানে আপনার গোল সেট আপের ক্ষেত্রে, ঠিক আছে, যে আপনার আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে, আপনি সুন্দর করে এটাও লিখে ফেলবেন, যে আমি এই সময়ের মধ্যে এই লক্ষ্যটা অর্জন করতে চাই। এবং আপনাকে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, যে আপনি আপনার স্বপ্ন এবং আপনার লক্ষ্য বাস্তবায়নের জন্য
প্রতিদিন কি পরিমাণ কাজ করতে হবে, ঠিক আছে, এই বিষয়টা কিন্তু আপনি একদম সুন্দর করে স্পষ্ট করে লিখে ফেলবেন, তাহলে কিন্তু কি আপনার সফলতা আসবে। দেখেন, একটা কথা হচ্ছে যে আপনি আহ এখান থেকে আমরা কক্সবাজার যাব ধরেন বেড়ানোর জন্য। হ্যাঁ, তো এই যে আমাদের লক্ষ্যটা কি কক্সবাজার। এখন কক্সবাজার যাওয়ার জন্য আপনাকে আহ, কি কি মাধ্যম বা কি কি ওয়েতে আপনাকে যেতে হবে, এই বিষয়গুলো কিন্তু আপনাকে আগে জানতে হবে। যদি আপনি আপনার লক্ষ্য স্থির না করেন এবং লক্ষ্যকে যদি একটা সময়সীমার মধ্যে না নিয়ে আসেন, তাহলে কিন্তু কি আপনার স্বপ্নগুলো অপূর্ণ থেকে যাবে। এবং আপনি যখন লক্ষ্য ঠিক করে ফেলবেন তখন আপনার চলার গতি অন্যরকম হয়ে যাবে। ঠিক আছে, আপনি দেখবেন স্বপ্নের পর যখন আপনার স্বপ্নগুলো কবে পূরণ করতে চান সেই লক্ষ্যটা যখন আপনি লিখে ফেলবেন, তখন আপনার চলার গতি কিন্তু কি অন্যদের চেয়ে অনেক বেশি উন্নত হবে, অনেক বেশি ভালো হবে। তো বন্ধুরা, অবশ্যই আমরা যে স্বপ্নগুলো দেখেছি, হ্যাঁ, বা আমরা যে ড্রিম সেট আপ করবো, তারপর অবশ্যই আমরা কি লক্ষ্য নির্ধারণ করে ফেলবো। ঠিক আছে, তো যাই হোক, ষষ্ঠ পর্যায়ে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ইনভাইট। আমরা একটা গেস্ট লিস্ট করেছিলাম প্রশিক্ষণ নেওয়ার পরে, সেখান থেকে একটা প্রায়র লিস্ট করেছিলাম। ঠিক আছে, তো প্রায়র লিস্ট করার পরে আমরা স্বপ্ন দেখেছিলাম এবং স্বপ্নগুলো পূরণ করার জন্য লক্ষ্য নির্ধারণ করেছিলাম। তো এখন সে লক্ষ্যে দৌড়ানোর জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্ট, 11টা ধাপের মধ্যে ইনভাইট, আমন্ত্রণ। দেখেন, আমি আবার আগের একটি কথাকে আমি রিপিট করি, সেটা হচ্ছে আমাদের অনুষ্ঠানে যখন আমরা আমাদের প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের দাওয়াত করে থাকি, আমরা সে দাওয়াতটা করি কিন্তু অত্যন্ত বিনম্রতার সাথে। ঠিক আছে, কারণ কি, আপনি যদি আপনার অতিথিকে সুন্দরভাবে আমন্ত্রণ না জানান বা দাওয়াতটা যদি সুন্দরভাবে না দেন, তাহলে কিন্তু কি সে আপনার প্রতি মনঃক্ষুণ্ণ হতে পারে, হয়তো আপনার অনুষ্ঠানে সে সামিলই হবে না, আপনি যদি সুন্দর করে তাকে ইনভাইটটা না করেন। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে ইনভাইট বিষয়টা আসলে কি। ইনভাইট হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে আপনি কাউকে একটি সুযোগ বা একটা তথ্য বা একটা পরিকল্পনা শেয়ার করার জন্য আমন্ত্রণ জানাবেন। এবং বন্ধুরা, লক্ষ্য রাখতে হবে যে আপনার ইনভাইটটা অবশ্যই সংক্ষিপ্ত এবং আকর্ষণীয় হতে হবে। কেন? কারণ আপনি যদি অনেক বড় করে ইনভাইট করেন তাহলে, বা অনেক কিছু বলে ফেলেন ইনভাইটের সময়, তাহলে কিন্তু আপনার সফলতা হয়তো আসবে না, বা আপনার ইনভাইটে বা আপনার আমন্ত্রণে কি ওই লোকটা সাড়া দিবে না। কারণ আপনাকে ইনভাইটটা করতে হবে একটু টেকনিক্যালি। ইনভাইটটা করার সময় তার মধ্যে যেন কৌতূহলী তৈরি হয়। ঠিক আছে, আপনার কথায় যেন তার মধ্যে আগ্রহের সৃষ্টি হয়। ঠিক আছে, এবং আপনি যে প্রেজেন্টেশনটা তাকে দেখাতে চাচ্ছেন, সেটা দেখার জন্য কিন্তু তার মধ্যে যদি আগ্রহ এবং কৌতূহল যদি না থাকে, তাহলে সে আপনার আমন্ত্রণে এসে কিন্তু ভালোভাবে বিষয়টা রিসিভ করবে না। ঠিক আছে, তো আমরা কিন্তু ইনভাইটের আহ অনেকগুলো কৌশল জানি আমাদের ইতিমধ্যেই ইনভাইট সম্পর্কে, বা কিভাবে একজনকে ইনভাইট করলে ভালো হবে, এটার কিন্তু ট্রেনিংও আমরা করেছি। তো এটা নিয়ে বিস্তারিত পরবর্তীতে আমরা একদিন আলোচনা করব। তো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ইনভাইট করতে গিয়ে আপনাকে একটু কৌশলী হতে হবে। ঠিক আছে, কারণ আপনার সুন্দর একটি ইনভাইট কি করতে পারে, একটা সুন্দর মানুষকে সুন্দর একটা জীবন গড়ে দিতে পারে। কারণ আপনার ইনভাইটে সাড়া দিয়ে যদি সে আসে, তাহলেই তো আপনি তাকে, আপনি যে ব্যবসায় আছেন, আপনি যে কর্মে আছেন, সেটার প্ল্যানটা শেয়ার করতে পারবেন। তাহলে আমরা কি সফলতার 11টা ধাপের ষষ্ঠতম ধাপে এসে আমরা কি করব, একজনকে ইনভাইট করব। কিন্তু তার আগে আমাদের শিখতে হবে। দেখেন, আমরা অনেকেই কিন্তু ভুল করে থাকি। আমরা যখন প্ল্যানটা দেখি, প্ল্যানটা দেখার পর আমাদের মধ্যে এত বেশি আগ্রহ কাজ করে, ইনকামের আগ্রহ বা সফল হওয়ার আগ্রহ, যে আমরা পূর্ববর্তী 5টা ধাপ ফলো না করে সরাসরি কিন্তু কি 6 নাম্বার ধাপে চলে আসি। তো এটা কিন্তু আমাদের অনেক বড় একটা ভুল। ঠিক আছে, কারণ কি, দেখেন আপনার বাসায় আপনি ধরেন 3 তলায় থাকেন, তাহলে 3 তলায় যাবার জন্য কিন্তু কি আপনাকে সিঁড়ি দেওয়া হয়েছে। আপনি কিন্তু এক লাফে একতলা, দোতলা বা 3 তলা উঠতে পারবেন না। ঠিক আছে, আপনাকে কিন্তু একটা 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 সিঁড়ি অতিক্রম করে তারপর কিন্তু উঠতে হবে। তো এখানে বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে
যে যখন যে ধাপের প্রয়োজনীয়তা সেই ধাপটাই আপনাকে ফলো করতে হবে। তো ষষ্ঠ ধাপে যেহেতু ইনভাইট আছে, ইনভাইট করার আগে যে কাজগুলো আমাদের করতে হবে সেই কাজগুলো কিন্তু কমপ্লিট করে এসে তারপর আপনাকে ইনভাইট করতে হবে। তা না হলে যদি আপনি সেই কাজগুলো করে না করে আপনি যদি ইনভাইটটা করেন তাহলে কিন্তু আপনি ফেলিওর হবেন। ঠিক আছে? তো যাই হোক, তাহলে আমাদের এই পর্যায়ে কি ইনভাইটটা আমরা কমপ্লিট করলাম। এখন দেখেন, ইনভাইটের জন্য কিছু প্রয়োজনীয় ডায়লগ আছে। আপনি সেটা আপনার মানে প্রসপেক্টের সাথে শেয়ার করতে পারেন যে আমি একটা নতুন প্রজেক্ট নিয়ে আসছি, বা আমাদের যেহেতু মঙ্গলবার এবং শুক্রবার একটা ওয়েবিনার হয় বা সেমিনার হয় রাতে, আপনি সেটার একটা অফার দিতে পারেন তাকে। হ্যাঁ, বা আপনি তাকে বলতে পারেন যে আপনার সাথে বা তোমার সাথে একটি নতুন সুযোগ নিয়ে কথা বলতে চাই। দেখেন শব্দটা, দেখেন সুযোগ, মানুষ কিন্তু সুযোগ পেতে পছন্দ করে। তো এই যে দেখেন, আমরা কিছুক্ষণ আগে বলেছি কিন্তু যে ইনভাইট করার সময় আপনাকে একটু কৌশলী এবং প্রসপেক্টের মধ্যে একটা কৌতূহল এবং আগ্রহ তৈরি করতে হবে। যখন আপনার কাছ থেকে সুযোগ নামক শব্দটা শুনবে, তখন কিন্তু তার মনের মধ্যে কি একটা বিষয় কাজ করবে যে কি সুযোগের জন্য আমার বন্ধু আমার কাছে আসছে, আমার ভাই আমার কাছে আসছে, আসলে সুযোগটা তো আসলে একটু দেখা দরকার। ঠিক আছে? তো এই শব্দগুলো কিন্তু তার মধ্যে কৌতূহল তৈরি করবে। এবং দেখেন, কখনোই আপনি ইনভাইট করার জন্য কি করবেন, কোনো মানে এলোমেলো জায়গা বা বিভিন্ন যে কোনো জায়গায় দাঁড়িয়ে তাকে ইনভাইট করবেন না, আপনি পার্সোনালি তাকে ইনভাইট করেন। এটা আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে। ঠিক আছে? তো যাই হোক, আমরা ইনভাইট করার সময় অবশ্যই কি এই বিষয়গুলো মেনে চলবো। এরপর দেখেন সপ্তম ধাপে কি আসতেছে, সপ্তম ধাপে আসতেছে প্ল্যান শো বা সেমিনার দেখানো। দেখেন, প্ল্যান শোটা কি? আমরা মূলত যখন কোনো প্রসপেক্টকে বা গেস্টকে নিয়ে অফিসে আসি বা যে কোনো জায়গায় বসি, ঠিক আছে, তাদের সাথে আমাদের কোম্পানির যে মার্কেটিং প্ল্যানটা, এই মার্কেটিং প্ল্যানটা মূলত শেয়ার করে থাকি। ঠিক আছে? আপনি যে ব্যক্তিটাকে আমন্ত্রণ করে নিয়ে আসছেন, আপনি কি নিয়ে কাজ করেন, কোন কোম্পানিতে কাজ করেন, কোন মার্কেটিং প্ল্যানে কাজ করেন, এই বিষয়টাই তার সামনে সুন্দর করে উপস্থাপনাটাই হচ্ছে কি প্ল্যান শো। ঠিক আছে? যে আমরা মার্কেটিং প্ল্যান দেখিয়ে থাকি। তবে আপনাদের জ্ঞাতার্থে একটা কথা বলবো, যে যখন কোনো ব্যক্তিকে বা আপনাদের যে কোনো গেস্টকে প্ল্যান শো করবেন, অবশ্যই চেষ্টা করবেন ওয়ান বাই ওয়ান প্ল্যান শো করার জন্য। কারণ সবার মন মানসিকতা একরকম না, সবার রিসিভিং পাওয়ার একরকম না। হয়তো 4-5 জন নিয়ে বসছেন একসাথে, দুইটা মানুষ খুব ভালো প্ল্যান বুঝতে পারছে আর বাকি 3টা মানুষ বুঝতে পারে নাই। তাহলে ওই 3টা মানুষের জন্য কিন্তু 2টা মানুষ এমনও হইতে পারে যে তারা যখন যেতে যেতে কথা বলবে, তখন কিন্তু যারা বোঝে নাই তারা কিন্তু পজিটিভ কিছু বলবে না। তাহলে উনাদের কথার কারণে বাকি 2টা মানুষ কিন্তু নেগেটিভ হয়ে যেতে পারে। হতে পারতো যে আজকের প্ল্যান দেখে প্ল্যান ভালো লেগে এই 2টা মানুষ জয়েন করে ফেলেছে। ঠিক আছে? তো আপনারা প্ল্যান শো দেওয়ার জন্য এমন একটি পরিবেশ নির্ধারণ করবেন যে পরিবেশটা প্ল্যান দেখানোর জন্য একদম উপযোগী। সেটা আপনার অফিস হতে পারে, যে কোনো রেস্টুরেন্ট হতে পারে, এক কথায় কোলাহল মুক্ত থাকতে হবে। কারণ আপনার প্রসপেক্ট, আপনার গেস্ট যদি আপনার কথাগুলো মনোযোগ দিয়ে না শুনতে পারে, তাহলে কিন্তু সে মার্কেটিং প্ল্যানটা বুঝবে না। আজকে দেখেন, যারা সফল হয়েছে, যারা মরিয়া হয়ে কাজ করছে সফল হওয়ার জন্য, তারা কেন কাজ করছে? কারণ তারা আমাদের মার্কেটিং প্ল্যানটা কিন্তু বুঝতে পেরেছে। তাহলে আপনি যখন প্ল্যান শো করবেন, এই মার্কেটিং প্ল্যানটা আপনার গেস্টকে বোঝাবেন, তখন কিন্তু অবশ্যই পরিবেশটা অনেক সুন্দর থাকতে হবে। ঠিক আছে? তো যাই হোক, এটা হচ্ছে আমাদের সফলতার কি সপ্তম ধাপ। হ্যাঁ, এরপর দেখেন, প্ল্যান শোর পরবর্তীতে আসে হচ্ছে ক্লোজিং। দেখেন, একটা গেস্ট বা একটা প্রসপেক্টকে যখন আপনি আপনার মার্কেটিং প্ল্যানটা শেয়ার করবেন বা কোম্পানি সম্পর্কিত তথ্য শেয়ার করবেন, তখন সে কৌতূহলী গেস্টের কিন্তু অনেকগুলো প্রশ্নের কিন্তু কি আবির্ভাব হবে তার মনের মধ্যে। ঠিক আছে? এখন এই ক্লোজিং পর্বে অবশ্যই তার প্রত্যেকটা প্রশ্নের সঠিক সমাধান আপনাকে দিতে হবে। ঠিক আছে? এই প্রত্যেকটা প্রশ্নের সঠিক সমাধান যদি না দেন, তাহলে কিন্তু আপনার প্রসপেক্ট আপনার সাথে একমত হবে না এবং আপনার সাথে কাজ করবে না। ঠিক আছে? তো এইখানে এই বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ যে ক্লোজিং, আপনি যখন ক্লোজিং দিবেন, যদি আপনি অনেক বেশি পারদর্শী হন তাহলে আপনি নিজেও দিতে পারেন। আর আপনি এই ক্ষেত্রে আপনার আপলাইনের বা লিডারের
সহযোগিতা নেবেন। ঠিক আছে, কারণ আপনার লিডার, আপনার মেন্টর কিন্তু বিজনেস সম্পর্কে অনেক ভালো জানে। তো প্ল্যানটা দেখানোর পর আপনি যদি প্রসপেক্টকে একজন লিডারের সাথে বসিয়ে দেন, তাহলে কিন্তু কি তার মনের প্রশ্নের উত্তরগুলোর যদি সহজ এবং সঠিক সমাধান যদি সে পায়, তবেই না সে কিন্তু কি আপনার সাথে কাজ করার জন্য একমত হবে। ঠিক আছে, তো বন্ধুরা, এই পর্যায়ে আমরা কি প্ল্যান শো দেখানোর পরে ক্লোজিং করব, এই গেস্টটাকে ক্লোজ করব। ক্লোজ করা মানে কি? বন্ধ করো। তার মনের মধ্যে যতগুলো প্রশ্নের আবির্ভাব হয়েছে, সে প্রশ্নগুলোর সমাধান দেওয়াটাই হচ্ছে কি ক্লোজিং। ঠিক আছে, তো তাহলে ক্লোজিং পার্টটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো এটা আমরা স্বভাবতই কি প্ল্যান শোর পর বা মার্কেটিং প্ল্যানটা দেখানোর পর পরই আমরা কিন্তু করে থাকি। এরপর দেখেন, আপনার সফলতার রাস্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধাপ হচ্ছে ফলো আপ। কারণ কি দেখেন, আহ, আমরা এতক্ষণ পর্যন্ত যেটা করেছি এটা একটা স্টেপ, কিন্তু আপনার সফলতা তখনই আসবে যখন আপনি একটা গেস্টকে কি করবেন, জয়েন করাতে পারবেন বা আপনার সাথে সামিল করতে পারবেন। ঠিক আছে, ওই যে সে আগের কথাটাই চলে আসে, আপনার আনন্দটা দ্বিগুণ হয়ে যাবে যখন আপনার আনন্দের দিনে, আপনার সুখের দিনে, আপনার বাসার অনুষ্ঠানে আপনার আত্মীয় আপনার কাছে চলে আসবে, তখন দেখবেন আপনার আনন্দটা অনেক বেশি। তো আপনার আনন্দটা এখানে কিভাবে বেশি করতে পারবেন? যখন আপনার কাছের মানুষগুলো, আপনি যে প্রায়র লিস্ট তৈরি করেছেন, কাছের মানুষগুলোর একটা লিস্ট তৈরি করেছেন, তাদের সবাইকে যখন পাবেন, তখন কিন্তু আপনার ব্যবসাটাও কিন্তু কি অনেক ভালো হবে। ঠিক আছে, তো এইখানে ফলো আপ বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ 90% গেস্ট বা 95% গেস্ট জয়েন করে মূলত ফলো আপে। এর কারণটা কি বন্ধুরা? কারণটা হচ্ছে একটা গেস্ট যখন প্ল্যান দেখে, প্ল্যান দেখার পর তার কিন্তু স্বভাবতই 24 থেকে 48 ঘন্টার মধ্যে সে কিন্তু এই প্ল্যানের অনেকাংশই কিন্তু কি ভুলে যায়। ঠিক আছে, তাহলে 24 থেকে 48 ঘন্টার মধ্যে তাকে ফার্স্ট ফলো আপটা দিতে হবে, সেকেন্ড ফলো আপটা দিতে হবে কি 72 ঘন্টার মধ্যে, এরপর তৃতীয় ফলো আপটা দিতে হবে কি 7 দিনের মধ্যে, এরপর 14 দিনের মধ্যে, এরপর 1 মাসের মধ্যে। ঠিক আছে, তো এটা কিন্তু ফলো আপের একটা প্রসেস। এখন ফলো আপ মানে কি? ফলো আপ মানে হচ্ছে, ফলো শব্দের অর্থ যদি আমরা এক্সপ্লেইন করি তাহলে কি অনুসরণ, এবং আপ মানে কি উপরে। তার মানে কি উপরে অনুসরণ। উপরে কি অনুসরণ করব? আমরা যে গেস্টকে ক্লোজিং দিয়েছি, গেস্টকে প্ল্যান শো করেছি, এই দুইটা বিষয় সম্পর্কে আমরা গেস্টের সাথে ফলো আপের পর্বে আলোচনা করব। আমরা যতই ভালো মার্কেটিং প্ল্যান দেখাই না কেন, খুব কম সংখ্যক গেস্ট আছে যারা মার্কেটিং প্ল্যান দেখে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে ওই দিন বা পরের দিন জয়েন করে। ম্যাক্সিমাম গেস্ট, 95% গেস্ট জয়েন করে কি ফলো আপ এর মাধ্যমে। ঠিক আছে, তো ফলো আপ আমাদের এখানে কিন্তু অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। তো নবম ধাপে অবশ্যই প্রসপেক্টকে সঠিকভাবে আপনাকে ফলো আপ করতে হবে এবং সঠিক সময়ের মধ্যে করতে হবে। আপনি যদি সঠিক সময়ে গেস্টকে ফলো আপ না দেন, তাহলে কিন্তু সে প্ল্যানটা ভুলে যাবে। ঠিক আছে, তাহলে যে নির্দিষ্ট সময়গুলো উল্লেখ করা আছে সেই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই আপনাকে গেস্টকে ফলো আপ করতে হবে। ঠিক আছে, তো এখন দেখেন, আপনি ফলো আপে গিয়ে কিছু কথা বলতে পারেন যে কালকে যে বিষয়টা বলেছিলাম এই বিষয়টা নিয়ে আপনার চিন্তা চেতনা কি। আমি, আপনি চাইলে কিন্তু আপনাকে আরেকবার এই বিষয়টা কিন্তু কি হ্যাঁ উপস্থাপন করতে পারি, আপনাকে বোঝাতে পারি। ঠিক আছে, আপনি যদি আরেকটু সময় দেন তাহলে বিষয়টা একটু ক্লিয়ার হবে। আর আপনি যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা না নিতে পারেন, আপনি প্রত্যেককে বলবেন, আপনি এই ডিসিশনটা যদি না নিতে পারেন দ্রুত, আপনি অনেক বড় একটা সুযোগ কিন্তু কি মিস করে ফেলবেন। তো সুতরাং ফলো আপে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এরপরে হচ্ছে ফলো আপের পর কি সাইন আপ। আপনি ফলো আপটা যখন সুন্দর করে দিবেন, তখন একটা গেস্ট সাইন আপ করবে বা আপনার সাথে জয়েনিং করবে। ঠিক আছে, তো তখন কিন্তু দেখবেন আপনারও কিন্তু কি আনন্দটা অনেক গুণ বেড়ে যাবে, কারণ আপনার কাছের বন্ধুটা বা আপনার কাছের আত্মীয়টা বা আপনার কাছের ভালোবাসার মানুষটা কি করেছে, আপনার সাথে একমত হয়ে এই কোম্পানিতে আপনার মতো কাজ করার, আপনার মতো সফল হওয়ার জন্য কি সুযোগটা বেছে নিয়েছে, আপনার সাথে জয়েনিং করেছে। তাহলে সফলতার 11টা ধাপের মধ্যে 10তম ধাপ হচ্ছে বন্ধুরা জয়েনিং। এবং আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি, সেটা কি আমাদের মেম্বারদের টেক কেয়ার করতে হবে।
দেখেন, মেম্বারদের টেক কেয়ার বিষয়টা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা ছোট থাকতে আহ পাঠ্যপুস্তকে একটা কথা শুনেছি যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। বন্ধুরা, আমরা একটা জায়গায় কিন্তু ভুল করে ফেলি। আমাদের এইখানে অনেক বেশি সতর্ক থাকতে হবে। কারণ আমরা স্বাধীনতা অর্জন করার পর স্বাধীনতার আনন্দে এতই বেশি মেতে থাকি যে স্বাধীনতার যে সম্মানটা, স্বাধীনতার যে মূল বিষয়বস্তুটা, সেটা কিন্তু আমাদের কি অধিক আনন্দের ফলে কিন্তু কি বিলীন হয়ে যায়, এক সময় খুঁজে পাওয়া যায় না। এর জন্য কিন্তু পাঠ্যপুস্তকে আমরা এটা পড়েছি যে স্বাধীনতা অর্জনের জন্য স্বাধীনতা রক্ষা করা কঠিন। তো আপনি যদি আপনার জয়নিংকৃত মেম্বারকে টেক কেয়ার না করেন, দেখেন যে 11টা ধাপ মেনে আমরা এখন পর্যন্ত এসেছি, এটা সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে যদি আপনি আপনার কি মেম্বারকে সঠিকভাবে টেক কেয়ার না করেন। কারণ আজকে আপনি যে বিষয়টা শিখলেন যে সফল হওয়ার জন্য আমাকে এই 11টা ধাপ এইভাবে এইভাবে মানতে হবে, যদি এটা আপনি আপনার মেম্বারকে না শিখান, আপনি মেম্বারকে যদি এই বিষয়ে টেক কেয়ার না করেন, তাহলে কিন্তু কি, কারণ আপনার মেম্বার এর পরে এই বিষয়গুলো যদি যদি ধরে ধরে তাকে না শিখান, তাহলে কিন্তু কি সে আপনার মতো এক্সপার্ট হবে। যেদিন জয়েন করেছিলেন, আপনি কিন্তু সম্পূর্ণতা নিয়ে এই ক্রস মার্কেটে জয়েন করেননি, আপনি কিন্তু পরিপূর্ণ ছিলেন না। আপনি শিখেছেন, আপনার কমিউনিকেট করেছে, আপনার সাথে আপনি ফোনে কথা বলেছে, আপনার কাছে গিয়ে দেখা করেছে, আপনাকে কাছে টেনে নিয়েছে, আপনাকে নিয়ে বিভিন্ন জায়গায় লিডার আপনার সাথে করেছে। সেই প্রত্যেকটা কাজ সফলতার 11টা ধাপের এই শেষ ধাপে আপনাদের করতে হবে। ঠিক আছে, আপনারা যদি মেম্বারকে টেক কেয়ার না করেন, তাহলে একটা কথা কিন্তু একদম ক্লিয়ার, ঠিক আছে, ভেরি ক্লিয়ার, যে আপনার মেম্বার আপনার মতো হবে না। এবং সফল হতে গেলে আপনাকে অবশ্যই কি করতে হবে, ডুপ্লিকেশন ঘটাতে হবে। আপনি যা, আপনার মেম্বারকে তাই করতে হবে। ঠিক আছে বন্ধুরা, তো যাই হোক, আমি সর্বশেষ একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমরা একদম আজকের আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি। যে দেখেন, আপনি যখন একটি চারা গাছ রোপণ করেন, সেই চারা গাছটা কিন্তু যেদিন রোপণ করেছেন ওই দিনই কিন্তু ফল দেয়নি। আপনাকে ধৈর্য ধরতে হবে এবং ওই চারা গাছের পরিচর্যা করতে হবে, সেখানে পানি দিতে হবে, প্রয়োজনে সার দিতে হবে, সেটার চারিদিক দিয়ে একটা কি মানে বেড়া দিয়ে দিতে হবে, যেন পশু পাখি সেটাকে আক্রমণ করতে না পারে। তবেই না সেই গাছটা বড় হবে এবং আপনাকে সামনে ফল দিবে। তো আসলে আমরা এই ক্রস মার্কেটে যদি ফল পেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, সফলতার 11টা ধাপ অবশ্যই অবশ্যই মেনে চলতে হবে। কারণ কি, এই 11টা ধাপ সফল হওয়ার মূল মন্ত্র। ঠিক আছে বন্ধুরা, তো যাই হোক, আমি আমার আজকের আলোচনাটা আর দীর্ঘায়িত করব না। আমরা অবশ্যই সফলতার ধাপটা মেনে চলবো। আমি আবারও আপনাদের রিপিট করে দিচ্ছি যে প্রথমে আপনাদের প্রশিক্ষণ নিতে হবে, এরপর গুয়েস্ট লিস্ট করতে হবে, এরপর প্রায়র লিস্ট করতে হবে, আপনার ড্রিম সেট আপ করতে হবে, সেই ড্রিম অনুযায়ী আপনার গোল সেট আপ করতে হবে, এরপর আপনাকে ইনভাইট করতে হবে। সে তারপর কি, ইনভাইট করা প্রসপেক্টকে প্ল্যান দেখাতে হবে, তারপর ক্লোজিং, তারপর ফলো আপ, তারপর সাইন আপ, এবং অতঃপর মেম্বার টেক কেয়ার। ঠিক আছে, তো এইখানে আমি আর একটা মিনিট সময় নিব। আমি ছোট থাকতে আমার আহ, বইয়ে, কবিতার বইয়ে একটা কবিতা শিখেছিলাম। কবিতাটার সবগুলো লাইন মনে নেই, তবে আমি 6টা লাইন আপনাদের শোনাচ্ছি। আমার কবিতাটার নামও মনে নেই, ঠিক আছে। তো এই কবিতাটা এরকম যে, বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বোটে, মাঝিরে কোন বলতে পারিস সূর্যি কেন ওঠে, চারটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে, বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে, বাবু বলেন সারা জনম মরলি রে তুই খাঁটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি। ঠিক আছে, তো আমরা জানি আমাদের জীবনের 16 আনা। আমার এই এই এতটুকুই মনে আছে। তো এইভাবে ওই মাঝিকে ওই ভদ্রলোকটা নৌকায় উঠে নদীতে এই গল্পগুলো শোনাচ্ছে এবং 3টা পর্যায়ে 4 আনা 4 আনা 4 আনা করে 12 আনা মাটি করে ফেলেছে। তো একটা সময় ওই নদীর মধ্যে ঝড় উঠেছে, তো তখন মাঝি জিজ্ঞেস করতেছে, নৌকা তো এখন ডুবে যাবে বাবু, আমাদের তো কি সাঁতার কাটতে হবে, নদীতে ঝাঁপ দিতে হবে। তো সেই নৌকার ভদ্রলোকটা বলতেছে, আমি তো সাঁতার পারি না। তখন মাঝিটা হেসে হেসে বলতেছে, আপনি যে সাঁতার জানেন না,
আপনি এত কিছু শিখেছেন, আপনার জীবনটা তো 16 আনায় মাটি হয়ে গেল। তো আসলে আপনার ব্যবসাটা 16 আনা মাটি হয়ে যাবে। এখানে মেসেজটা হচ্ছে এটা যে আপনি যদি সফলতার 11টা ধাপ না মানেন, আপনার কিন্তু কি এখানে যাই করছেন আপনার 16 আনায় মাটি হয়ে যাবে। তো বন্ধুরা, আমি রিকোয়েস্ট করব আপনাদের, আপনারা অবশ্যই সফলতার 11টা ধাপ মেনে চলবেন, তাহলে আপনারা এখানে সফল হতে পারবেন। তো যাই হোক, আমি অভিজিৎ গৌড়, আপনাদের এই প্রাণপ্রিয়, আমাদের সকলের এই প্রাণপ্রিয় ক্রস মার্কেট কোম্পানির জোনাল ম্যানেজার হিসেবে আছি। আপনাদের সাথে এতক্ষণ ছিলাম, আর আপনারা ধৈর্য সহকারে এতক্ষণ যে আমার কথা শুনেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। কিন্তু আমি লাস্টে একটা মেসেজ দিব, যে আপনারা মেনে না নিয়ে কথাগুলো যদি মনে নিয়ে যেতে পারেন, মনে লালন করতে পারেন, তাহলেই ভালো একটা কিছু করা সম্ভব। ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার উপস্থাপনায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সেই সাথে আজকের অনুষ্ঠানের পরিচালনায় যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে কথা শুনেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অ্যাডমিন প্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা সবাই স্যারকে লাভ রিয়েকশন দিব, কারণ উনি আসলে এত সুন্দর করে আমাদের মাঝে যে 11টি সফলতার ধাপের কথাগুলো বলে গেল, আসলে খুবই চমৎকার ভাবে এবং সাবলীল ভাষায় কিন্তু উনি আমাদের বোঝানোর চেষ্টা করছে। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ, যে আপনি আপনার পরিশ্রমের থেকে হয়তো বা সার্থক, কিন্তু আমরা সার্থক হতে পেরেছি কিনা জানি না। সবাই সবার জায়গা থেকে যে সফলতার 11টা ধাপের যে কথা বলে গেল, যে দিক নির্দেশনার কথাগুলো বলে গেল, সেগুলো আমরা নিতে পারছি কিনা, বা কেউ আমরা ডায়েরিতে নোট করছি কিনা, বা স্ক্রিনশট দিয়ে রাখছি কিনা। কিন্তু একটা জিনিস দেখেন, যদি আপনি ডায়েরিতে নোট করে রাখেন বা স্ক্রিনশট দিয়ে রাখেন, সেটা কিন্তু ওইভাবেই থেকে যাবে। আমাদের স্যার কিন্তু লাস্ট একটা কথা বলে গেছে, যে এটা মানে মনে ধারণ করেন বা এটা প্রয়োগ করেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে সফল হতে পারবেন। আসলে 11টা ধাপ যেটা, এটা যদি আপনি নিজ দায়িত্ব নিয়ে যদি এটা মানে পরিচালনা করতে পারেন, বা এর উপরে যদি আপনি কন্টিনিউ কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি ক্রস মার্কেট থেকে সাকসেস। যে আমি আমাদের সময়ও অনেকটা শেষের দিকে, কিন্তু আমাদের একজন ভাই হ্যান্ড রাইজ করছে, জামাল উদ্দিন, কিন্তু ওনার ছবি দেখছি না, বাট যে কোনো একটা ছবি দিয়ে রাখছে। আমি আপনাকে একটু সুযোগ দিচ্ছি কথা বলার জন্য, বা আপনার কোনো যদি প্রশ্ন থাকে তাহলে সেটা আপনি বলতে পারেন। যে আপনাকে আনমিউটের অপশন দিয়েছি, আপনি একটু কথা বলুন প্লিজ। আচ্ছা, হয়তো বা ওনার নেট ইস্যু। ফরাদ মাহমুদ হ্যান্ড রাইজ করছেন, আপনার যদি প্রশ্ন থাকে। কিন্তু আমার কথা হচ্ছে যেটা, আমাদের 11টা সাকসেস অফ স্টেজ এর উপর কথা হয়েছে, সেই অনুযায়ী আমরা এই 11টার উপরে কিন্তু প্রশ্ন করব, বাড়তি কোনো দিকে যাব না বা কোনো প্রশ্ন করব না। যে ফরাদ মাহমুদ, আপনাকে আমি আনমিউটের অপশন দিচ্ছি, যে আনমিউট হয়ে আপনি প্রশ্নটা করুন প্লিজ। হয়তোবা উনি মিউট আনমিউট হতে পারছে না। সোহান সরকার, জি ফরাদ মাহমুদ ভাই, আপনি আনমিউট হয়েছেন, আবার তো মিউট হয়ে গেলেন। আচ্ছা সরি, এখানে হচ্ছে আমরা যেহেতু সময়ও শেষের দিকে, আর প্রশ্ন যেহেতু আজকে আমাদের প্রশ্ন পড়ব না, আর সফলতার 11টা ধাপ নিয়ে যেহেতু কথা হয়েছে, সেই অনুযায়ী আমরা মনে করি যে আমাদের অভিজিৎ গৌড় স্যার কিন্তু উনি ওনার সাবলীল ভাষায় চমৎকার ভাবে কিন্তু আমাদের বুঝিয়ে গেছে। সেই অনুযায়ী আমরা এখন আর কোনো প্রশ্ন নিব না, বা প্রশ্ন করার জন্য কোনো হ্যান্ড রাইজ করব না। আমি এই মুহূর্তে সমাপনী বক্তব্যের জন্য চলে যাব আমাদের নূর আলম স্যারের কাছে। জি নূর আলম স্যার, আপনি আপনার জায়গা থেকে কন্টিনিউ করুন, মাইক্রোফোন ইজ ইওর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে আপনাকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, এবং এত সুন্দর একটা সেশনে আমাকে আপনাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের শেফালী খাতুন ম্যাডামকে, অত্যন্ত সুন্দর করে দক্ষতার সাথে বিচক্ষণতার সাথে আপনি অতক্ষণ আমাদের এই অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রথমে অনুষ্ঠানটা যে শুরু করেছেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে আশরাফ ভাইকে, অত্যন্ত সুমধুর কণ্ঠে, ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আর একজন লেডি ম্যাডামকে, যে শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন। অত্যন্ত মানে ডেডিকেটেড পার্সন, আমি মনে করি সে ক্রস মার্কেটে একটা ঘটনা ঘটাবে, আমি এটা বিশ্বাস করি, আমাদের সুমাইয়া ফাতেহা ম্যাডামকে।
আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে অনুষ্ঠানে প্রায় 600+ আমাদের মেম্বার ছিল, অ্যাসেসর ছিল। তো আমরা এখানে উপস্থিত বর্তমানে আছি প্রায় 474-75 জন পর্যন্ত। সবাইকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে সম্মানিত আমাদের আরেকজন মানে আজকে ট্রেনার, অর্থাৎ আমার এক মানে আমার খুবই পছন্দের মানুষ। আহ, আজকে এত সুন্দর করে প্রেজেন্টেশনটা, অর্থাৎ মানে আমাদের 11 অফ সাসেক্স যে পাঠটা আজকে সুন্দর মতে সাবলীল ভাষায়, সহজ ভাষায় উনি উপস্থাপন করেছেন। আমার অভিজিৎ ঘোর ভাইকে অত্যন্ত অত্যন্ত ওনাকে আমি মন থেকে দোয়া করি, অত্যন্ত সুন্দর করে উনি উপস্থাপনটা করেছেন। সম্মানিত উপস্থিতি, অনেকক্ষণ অনেক লং টাইম আমরা অনেক আলোচনা শুনেছি, আমরা শিক্ষা গ্রহণ করেছি। আমরা জানি যে শিক্ষা এমন একটা জিনিস, কারণ শিক্ষা ছাড়া আসলে কোনো কিছুই আমরা করতে পারবো না। কারণ এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। কারণ শিক্ষাই জাতি মেরুদণ্ড। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। তো আমরা ইনশাল্লাহ 11 স্টেপ অফ সাকসেস এর মাধ্যমে ইনশাল্লাহ শিক্ষা গ্রহণ করে আমাদের ক্রস মার্কেট থেকে ইনশাল্লাহ সফলতা অর্জন করার জন্য আমি মনে করি এটা একটা প্রথম ধাপ। তো সম্মানিত উপস্থিতি, আমাদের আসলে অনেকের প্রশ্ন জাগতে পারে যে এখানে কি মার্কেটিং করা লাগবে, বাধ্যতামূলক কিনা। আমি বলবো না, এখানে বাধ্যতামূলক না। যারা ইনভেস্টর হিসেবে আছেন, আপনি ইনভেস্ট করেছেন, আপনি ইনকাম করতে থাকেন, জেনারেশন আপনি আপনার মতো করে আপনি ইনকাম করেন। আর যারা শুধু ইনকামের মানে ইনভেস্টের বাইরে কিছু করতে চান, লাইফকে চেঞ্জ করতে চান, জীবনের ধারাকে দ্রুত গতিতে চেঞ্জ করতে চান, তাহলে আমি বলবো যে আপনি যারা এফিলিয়েট করতে চান তাদের জন্য 11 অফ সাকসেস। আর আরেকটা কথা হলো কি, এখানে আমি আমি সাধারণত আমি বলি আমি সময় বেশি নেব না, কারণ আমি যখন প্রথমে এখানে ছিলাম তখন কিন্তু আমি এজ ইনভেস্টর হিসেবে ছিলাম। প্রায় 5-6 মাস কিন্তু শুধু ইনভেস্টর হিসেবে এখানে ছিলাম। যখন দেখলাম যে আমি ইনভেস্টের থেকে আমি ইনভেস্ট যা করেছি তাই ইনকাম করছি, পরবর্তী কিন্তু প্রায় আমি $45,000 ইনভেস্ট করেছি। এরপরে দেখুন যে আমি অ্যাফিলিয়েট শুরু করলাম, মার্কেটিং শুরু করলাম, এখানে ম্যানেজার হলাম, সিনিয়র হলাম, জুনাল হলাম, ইগল হলাম। তো দেখলাম যে $45,000 থেকে আমার যা ইনকাম আসে তার থেকে আমার ডাবল আরো ইনকাম আসে মার্কেটিং থেকে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলবো আপনার লক্ষ্য ঠিক করুন, আপনি কোন দিকে যেতে চান তার স্পষ্ট নির্ধারণ করুন। তাকে দেখেন, সময় নষ্ট করবেন না, সময় অনেক মূল্যবান। তাই সময় আপনি নষ্ট করবেন তাহলে আপনি শুধু খারাপেন। তাই আমি মনে করি ইনশাল্লাহ আমরা ব্যর্থতা, এখানে শুনুন, ব্যর্থতা এমন একটা জিনিস, আমরা কিন্তু অনেকে ভাবি আমি পারি না, আমাকে দিয়ে হবে না, আমাদেরকে হচ্ছে না, আমাদেরকে দিয়ে হয়তো ক্রস মার্কেটে হবে না। তো আমি আপনাকে বলবো, দেখেন, ব্যর্থতা কিন্তু সফলতার সিঁড়ি, একটা কথা মনে রাখবেন। আর একটা কথা স্পষ্ট করে মনে রাখবেন, সঙ্গ দোষে লোহা বাসে। আপনি সাকসেস ব্যক্তিদের সাথে থাকবেন, আপনি ভালো মানুষের সাথে থাকবেন, আপনি ইতিবাচক মানুষের সাথে উঠা বসা করবেন, দেখবেন আপনি অবশ্যই আপনি সফলতা দ্বার প্রান্তে চলে যাবেন। আর একটা বিশেষ কথা হলো, আপনারা নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না, সবসময় অল টাইম অলওয়েজ পজিটিভ চিন্তা ভাবনা করবেন। তো আমি আজকে আপনাদের সাথে আর বেশি কথা বলবো না, শুধু এইটুকু কথা বলবো যে আমাদের এই মার্কেট এমন একটা মার্কেট যা আপনার জীবনের লাইফ চেঞ্জ করে দিবেন। দেখেন, আমি আজ থেকে 15 মাস আগে এখানে ছিলাম, আমি নুর আলম যেরকম ভাবে 15 মাস আগে যেরকম হতাশাগ্রস্ত ছিলাম, ব্যর্থ ছিলাম, আমি মানে আমার মা বাবাকে আমি ওষুধের টাকা দিতে পারি নাই, আমি বাসা ভাড়া দিতে পারি নাই, আমার চলাফেরা অনেক কষ্ট ছিল, আমার ছেলে মেয়ে লেখাপড়ার জন্য অনেক কষ্ট হতো। কিন্তু এই 15 মাসে যে দুঃখ ছিল, বেদনা ছিল, কষ্ট ছিল, ব্যর্থ ছিল, সেটাকে অতিক্রম করে আজকে এই 15 মাস পরে আমার লাইফ হয়ে গেছে লাক্সারি একটা লাইফ। এখন আমি মার্কেটে গেলে আমি টাকার চিন্তা করি না, আগে চিন্তা করি আমার জিনিসটা চয়েস হয়েছে কিনা, আমার পছন্দ হয়েছে কিনা। আর আমার মা বাবাকে যখন টাকা দিই আমি পকেটের দিকে তাকাই না, মা কত লাগবে, বাবার কত টাকা লাগবে, আমি কিন্তু চোখ বন্ধ করে আমি দিতে পারি, এবং আমার ছেলে মেয়ের খরচ কিন্তু আমি চোখ বন্ধ করে করতে পারছি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলবো, এখনো যারা ঘুমিয়ে আছেন, এখনো যারা সজাগ হতে পারেন নাই, এখনো যারা ক্রস মার্কেট বুঝতে পারেন নাই, এখনো যারা ক্রস মার্কেট নির্যাস নিতে পারেন নাই, এখনই জেগে উঠুন, জেগে ওঠার সময় এসেছে। আমি আপনাদেরকে বলবো, এই 2026 সালে এই ক্রস মার্কেট একটা রেভলিউশন ঘটনা ঘটতে যাচ্ছে। এই রেভলিউশনের মধ্যে আপনি থাকবেন কিনা, আমি থাকবো কিনা, সেটা হলো প্রশ্ন। আমি শুধু এইটুকু বলবো, এখন যারা ঘুমিয়ে আছেন জেগে উঠুন, আমাদের সাথে লেগে পড়ুন, আমাদের সাথে শুধু লেগে থাকুন, আপনার জীবনের লাইফ ইনশাআল্লাহ চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে, আবারও কথা হবে ইনশাআল্লাহ কোনো এক মঞ্চে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের নূর আলম স্যারকে।
আসলে স্যার দেখেন কিছু দিক নির্দেশনা কথা বলে গেছে, এবং উনি লাইফের যে হিস্ট্রিটা সেটাও কিন্তু অল্পের মধ্যে দিয়ে কিন্তু বুঝিয়ে দিয়ে গেছে যে আসলে ক্রস মার্কেট এমন একটা সিস্টেম যেখান থেকে মানে নিজের ভালো ছাড়া খারাপের কথা তো চিন্তাই করা যাবে না, এবং আপনার মাধ্যমে হাজারো পরিবার কিন্তু এখান থেকে সাকসেস হবে এবং হাজারো পরিবারের হাল কিন্তু আপনি ধরতে পারবেন। তো আমি আর কথা বাড়াবো না, কারণ যেহেতু আমাদের প্রোগ্রামের শেষ সময়ের দিকে চলে আসছি। তো সেই পর্যন্ত আমাদের সাথে ভালো থাকুন। আমি শেফালি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও কোনো এক প্রোগ্রামে আমি আপনাদের মাঝে হাজির হব। সবাই সে পর্যন্ত আমাদের সাথেই থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন এবং ক্রস মার্কেটের সাথেই থাকেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন।